কার বিয়ে শাদী হয়নি? টেনশনে আছেন আপনারা? ইনশাআল্লাহ করে ফেলেন। বিয়ে শাদী করলে রিজিক বাড়বে, আল্লাহর রহমতও বাড়বে। ঠিক আছে? যেটা বলছিলাম, অবশ্যই বিয়ে শাদী করলে আপনি দেখবেন মানে ড্রামাটিক্যালি আপনার রিজিক চেঞ্জ হয়ে যাবে। আপনি যে কাজ করতেছেন এটা একদম পাওয়া যায় না, কষ্ট করতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে এই জিনিসটা যে কবে সহজ হবে, মেয়ের বাপারা আসলে বিশ্বাসই করতে চায় না আমাদের ছেলেদেরকে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, নিয়ে গেছে নাকি? এটা কি লেখা যায়? এটা মনে হয় না, যাতে লেখা যাবে। আচ্ছা, আসেন আমরা শুরু করি। গত ক্লাসে আমরা সংবিধানের প্রথম পার্টটা শেষ করেছিলাম, তাই না? আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায়ে শেষ করেছিলাম, 7-এর 1 পর্যন্ত মনে হয় শেষ করেছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা একটু বলবেন আমার আওয়াজ ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। অনলাইনে যারা আছেন কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হ্যাঁ, একটু সময় হয়ে গেছে, আমাদের টাইম একটু লেট হয়ে গেছে। তারপর চেষ্টা করব, দেখি একটু শর্ট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। আসেন শুরু করি। ওকে, আমাদের দ্বিতীয় অধ্যায়। এটাতে লেখতে কেমন যেন লাগতেছে। দ্বিতীয় অধ্যায়, এগুলো কই? এটাতে লেখা ভালো হচ্ছে না। আচ্ছা, এটাতে লিখি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি ভাই? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তাই না? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেখানে অনুচ্ছেদ আছে 8 থেকে 25, রাইট? 8 থেকে 25। এখানে আমরা 8 পড়াবো, আমরা 9 পড়বো, আমরা 10 পড়বো, আমরা 11 পড়বো, আমরা 12 পড়বো। এই অনুচ্ছেদ গুলো এখান থেকে আমরা পড়বো। 8, 9, 10, 11, 12। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবার আসেন তো দেখেন 8 নম্বরে যেটা বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা জানি যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? এই যে 4টা মূলনীতি, যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টা হবে রাষ্ট্র পরিচালনার 4টা মূল নীতি। এই নীতির আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, এটার কথা বলা আছে 8-এ। এবং দেখেন 9, 10, 11, 12-তে এই 4টারই আবার ডিটেলস বর্ণনা দেওয়া আছে। তার মানে এই যে 4টা হবে রাষ্ট্রের মূলনীতি, এটার কথা বলা আছে 8-এ। প্রত্যেকটার মধ্যে আবার ডিটেলস, যেমন 9 নম্বরে জাতীয়তাবাদের কথা বলা আছে, জাতীয়তাবাদ। তারপরে 10 নম্বরে হচ্ছে সমাজতন্ত্রের কথা বলা আছে, সমাজতন্ত্র। 11-তে গণতন্ত্রের কথা বলা আছে, এবং 12 হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে, নিরপেক্ষতা কথা বলা আছে হচ্ছে 12-তে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে গণতন্ত্রটার মধ্যে স্টার দিবেন, আপনার গণতন্ত্র থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। গণতন্ত্র এখান থেকে আসার ইয়াটা হচ্ছে পরীক্ষা কোশ্চেনটা একটু ঘুরায় আসে। যেমন গণতন্ত্রের ব্যাপারটা কি দেখেন, গণতন্ত্রের মানে হচ্ছে যে আমরা জনগণ কি করি, আমরা জনগণ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে দায়িত্ব দেয় রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাইট?
এটাই তো গণতন্ত্রের নিয়মটা। তো পরীক্ষায় সরাসরি এভাবে গণতন্ত্রের কথা উল্লেখ না করে আসে যে জনগণের নির্ধারিত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কথা বলা আছে কত নাম্বার অনুচ্ছেদের মধ্যে, তাহলে এটা আসলে কি চাইছে? এটা 11 নম্বরে গণতান্ত্রিক সিস্টেমটার কথা বলছে, তাই? তার মানে এই জিনিসটা হবে হচ্ছে আমাদের 11 নম্বর, এইভাবে কোশ্চেন আসে। এবং 12 নম্বর আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলারিজম, সেকুলার রাষ্ট্র, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য, ধর্ম নিরপেক্ষ নীতি বাস্তবায়নের জন্য রাষ্ট্র সব ধরনের ব্যবস্থা করবে। যেমন কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তিকে কোনো বিশেষ মর্যাদা দিবে না। যেমন দেখেন আমরা আমাদের সংবিধানে রাষ্ট্রধর্মকে ইসলামের কথা বলা আছে, কিন্তু ইসলাম ধর্ম হইলেই যে আপনাকে বেশি মর্যাদা দিবে, অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কম মর্যাদা দিবে, সেটা কিন্তু হবে না। মানে সকল ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে হবে, ধর্ম নিরপেক্ষ। এবং কোন বিশেষ গোষ্ঠী একটা বিশেষ ধর্ম পালন করতেছে একটা ব্যক্তি, তাকে তার মনে করেন যে তার একটা ধর্ম একটা নতুন ধর্ম, এখন সেই ধর্মের মানুষজন কম, তাহলে সেক্ষেত্রেও আপনি তাকে কি করতে পারবে না, কোনো ধরনের বৈষম্য করতে পারবে না। এটাই হচ্ছে সেকুলার রাষ্ট্রের বৈশিষ্ট্য। একটা রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম থাকবে সবাই তাদের স্ব স্ব ধর্ম পালন করবে। তো আমরা বলছি যে আমরা হবো হচ্ছে আমাদের রাষ্ট্র এইভাবে চলবে, আমরা হবো একটা কি সেকুলার রাষ্ট্র, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের 12 নম্বরে বলা আছে। আর এগুলোর মধ্যে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে বলিয়ে না, আমি স্কিপ করলাম। ধর্ম নিরপেক্ষতা বুঝি আমাদের দেখা গেছে নিউজের ক্ষেত্রে যে নিয়োগ দেয় তখন দেখা গেছে উপজাতি এদের দেখা গেছে কিছু ক্যাটাগরি কম থাকলে এদেরকে নিয়ে নেয়। এটা কি জন্য ক্যাটাগরি বলতে? হ্যাঁ হ্যাঁ, এদেরকে দেখা গেছে নিয়ে নেই। এই যে কোটা আছে, তো কোটা সিস্টেম, তো এটা তো কোটার জন্য পাচ্ছে। এটা তো ধর্মের ক্ষেত্রে, এটা ধর্ম, এটা ইয়ার ক্ষেত্রে না, সংখ্যার ক্ষেত্রে না, এটা ধর্মের ক্ষেত্রে, ঠিক আছে? মানে ধর্মের ভিত্তিতে কোটা কেন? ধর্মের ভিত্তিতে তো কোটা কখনো ইয়া করে না, কোটা তো ধর্মের ভিত্তিতে করে না। ওটা তো ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই কারণে তাদের জন্য আলাদা করে কোটা সিস্টেমটা বলা আছে। আমরা যে শান্তি চুক্তি করেছি না, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সেখানে কিন্তু আমরা এমনি তাদের জন্য 48টা সুবিধা দেওয়া হয়েছে, সেখানে তাদের জন্য আলাদা কোটার কথা বলা আছে, তাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের কথা বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য আলাদা কোটা থাকবে, চাকরির ক্ষেত্রে আলাদা বিশেষ ব্যবস্থা থাকবে। এরকম 48টা সুবিধা আমরা কিন্তু তাদেরকে দিয়েছি, দিয়ে আমরা চুক্তিটা করেছি শান্তি চুক্তি। তো তাদের ক্ষেত্রে ধর্মকে নিয়ে যে আমরা তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছি এরকম কিছু না, বা দিচ্ছি না এরকমও কিছু না। তাদের জন্য আলাদা কোটার সিস্টেমের কথা বলা আছে, সংবিধানে স্পষ্ট এটা বলা আছে, ঠিক আছে? আসেন এবার আসেন, তারপরে 12 পরে আমরা চলে যাব হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বার হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। আচ্ছা, আপনার যেখানে আপনাদের যে হ্যান্ড নোট আছে ওইখানে আমাদের এগুলাই আছে, আপনি আমার ক্লাসটা শেষ করে এরপরে দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন, ঠিক আছে? ওনার নাম হচ্ছে জেমিন শিকদার, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ তানি একটা, অনেক ধন্যবাদ। আসেন, যেটা বলছিলাম অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক মানে কি ভাই? অবৈতনিক মানে বেতন ছাড়া, রাইট? ফ্রিতে, অর্থাৎ ফ্রিতে রাষ্ট্র একটা শিক্ষার ব্যবস্থা করবে। এখানে যেটা বলা আছে যে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটা স্তর পর্যন্ত, ঠিক আছে? এখন আপনার কাছে মনে হতে পারে যে রাষ্ট্র যেহেতু ফ্রিতে শিক্ষার কথা বলছে তাহলে আমরা কেন টাকা দিয়ে পড়তেছি? আমরা অনার্সে পড়ে আসছি কিভাবে, টাকা দিয়ে পড়ে আসছি না? তাহলে এইটা কেন করে আসছি আমরা? আপনি রাষ্ট্র আপনাকে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, সব স্তরে না কিন্তু, রাষ্ট্রের কাছে যদি মনে হয় ক্লাস 5 পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে, এটা রাষ্ট্রের উপরে। রাষ্ট্র যদি মনে হয় যে না ইন্টারমিডিয়েট পর্যন্ত করবে, সেটা তাদের উপরে ডিপেন্ড করবে। সো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটা স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে এবং বাধ্যতামূলক। তো হ্যাঁ, আমাদের যেমন প্রাথমিক এবং মাধ্যমিকের মধ্যে আছে, ঠিক আছে? মাধ্যমিকও তো এখন ফ্রিতে করছে, ঠিক আছে? সো এটা কিন্তু অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে 17 নম্বর, যেহেতু শিক্ষা রিলেটেড তাই পরীক্ষা কোশ্চেন আসবে, ঠিক আছে? 17 পরে আমরা চলে যাবো হচ্ছে 22টার মধ্যে স্টার দিবেন। 22, জি হ্যাঁ হ্যাঁ, 17 পরে আমরা 22, আমাদের 153টা তো পড়া যাবে না, পরীক্ষা যেগুলো আসবে আমরা সেগুলো দিচ্ছি, ঠিক আছে?
তাহলে দেখেন নির্বাচন কমিশন, সরি ভুল হয়েছে, এটা নির্বাহী বিভাগ থেকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা আছে আমাদের 22 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, নির্বাহী বিভাগ জিনিসটা কি বুঝছেন? নির্বাহী বিভাগ হচ্ছে যারা রাষ্ট্রের মেইন পাওয়ারটা যাদের হাতে থাকে, মেইন পাওয়ার যারা অ্যাক্সেস করে। মনে করেন নির্বাহী বিভাগ স্পষ্ট করে বলে দেখেন, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের সর্বোচ্চ পোস্টে আছে, রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা যারা আছে, এমপিরা যারা আছে, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপর সদস্য, সবাই মেইন পাওয়ারটা তাদের হাতে না ভাই? তার মানে যারা আছে মেইন পাওয়ার অ্যাক্সেস করে, হ্যাঁ, জনগণের ভোটে নির্বাচিত, তারাই কিন্তু নির্বাহী বিভাগের অংশ। সো এই নির্বাহী, দেখেন আমরা কত হতভাগা জাতি, দেখেন ও আমাদের 72-এর সংবিধানে পড়াচ্ছি আমি, সেখানে বলা ছিল যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যদি নির্বাহী বিভাগের আন্ডারে বিচার বিভাগ থাকে, ঝামেলাটা কোথায় হবে? তার মানে কোন জাজ কিন্তু ফ্রিতে রায় দিতে পারবে না, কারণ যেহেতু তাদের আন্ডারে, মনে করেন একটা রায় দিল, সেই রায়টা যদি কোনো এমপি বা মন্ত্রীর কোনো আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তখনই তো তারা তাকে প্রশ্নবিদ্ধ করবে, যেহেতু তার আন্ডার এসে, রাইট? বুঝছেন তো? তো এই কারণে যদি এটা হয়, যদি পৃথক না হয়, তাহলে সমাজে যে সুশাসন নিশ্চিত হবে? সুশাসন কিন্তু নিশ্চিত হবে না। তো এই কারণে বলা ছিল, স্পষ্ট বলা ছিল যে নির্বাহী বিভাগ থেকে আমাদের বিচার বিভাগ আলাদা থাকবে। কিন্তু এই আলাদা হইতে কত বছর লাগছে জানেন? 72 সালে সংবিধানে বলা ছিল আলাদা থাকবে, কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীন হয়ে হচ্ছে আমাদের 2000 কত সালে ভাই? 7 সালে এসে, এত বছর পরে দেখেন, তাও এটা এমনি এমনি হয় নাই। এটার ঘটনাটা হচ্ছে যে 1995 সালে, 1995 সালে পহেলা নভেম্বর তৎকালীন সাব জজ ছিলেন একজন, ওনার নাম হচ্ছে মাজদার হোসেন। এই মাজদার হোসেন উনি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন, যে আমাদের সংবিধানে বলা আছে বিচার বিভাগ আলাদা থাকবে, আর আমরা আলাদা হব না কেন? ঠিক আছে, এটা ইয়া করে উনি কিন্তু মামলাটা করেন, এবং এই মামলার রায় হইতে কিন্তু 12 বছর লাগছে। এই মামলার রায় হচ্ছে 2007 সালে পহেলা নভেম্বর, এবং এটার মধ্যে স্টার মারবেন, এটা হচ্ছে আমাদের বিচার বিভাগ, ঠিক আছে, স্বাধীন হয়ে হচ্ছে এই তারিখে 2007 সালের পহেলা নভেম্বর, ঠিক আছে। একজন বলছে স্যার এটা কি লাইভ ক্লাস নাকি? মাহবুবা আক্তার, অবশ্যই লাইভ ক্লাস ভাইয়া, এটা অবশ্যই লাইভ ক্লাস, ঠিক আছে, অবশ্যই লাইভ ক্লাস। আচ্ছা, এরপর আসেন, তাহলে আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথকীকরণের কথা বলা আছে হচ্ছে 2022 নম্বর অনুচ্ছেদে, ঠিক আছে। এবার আসেন, আমরা চলে যাবো 22-এর পরে এই অধ্যায়ের শেষ অনুচ্ছেদ, সেটা হচ্ছে 25-এ যেটা বলা আছে, পররাষ্ট্রনীতির কথা বলা আছে, পররাষ্ট্রনীতি। দেখেন পররাষ্ট্রনীতি ব্যাপারটা, এটা আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, রাজনীতিতে পররাষ্ট্রনীতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যখন সম্পর্ক করে, তার আগে কি দেখে জানেন? এই পররাষ্ট্রনীতিটা দেখে। যেমন আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা কি বলেছি? আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা বলেছি ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, বৈরিতা নয়, রাইট? আবার আমাদের রাষ্ট্রনীতিতে আমরা বলেছি যে আমরা হচ্ছে সমাজতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী। আমাদের এই যে 4টা মূলনীতির মধ্যে কি ছিল? আমরা হচ্ছে সমাজতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী, আমরা সেকুলার রাষ্ট্র, তাই না? এগুলো তো বুঝেছি আমরা। তো এই জিনিসগুলো অন্যটা দেখেন, আমরা যেহেতু বলছি আমরা সমাজতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী, এই কারণে দেখবেন পৃথিবীর যত সমাজতান্ত্রিক দেশ আছে তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। আবার যেগুলো পুঁজিবাদী রাষ্ট্র আছে তারা কিন্তু দেখবেন আমাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। তারা আমাদেরকে, যেমন পশ্চিমা বিশ্বে যত দেশ আছে, তারা আমাদেরকে খুব একটা সাপোর্ট দিতে চায় না, হ্যাঁ, ওই পুঁজিবাদী রাষ্ট্রগুলো। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো হচ্ছে, যেহেতু আমরাও সমাজতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী, এ কারণে তারা সবসময় আমাদের দিকে, মানে আমাদেরকে তাদের বলয়ে নেওয়ার চেষ্টা করে। তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করে হচ্ছে কি দেখে ভাই? এই পররাষ্ট্রনীতি দেখে, ঠিক আছে, যেটা আমাদের 25 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এরপর আসেন, আমাদের 25-এর পরে আমরা চলে যাব হচ্ছে 3য় অধ্যায়, আমাদের 2য় অধ্যায় শেষ, 3য় অধ্যায়।
যেটার নাম হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার, যেখানে অনুচ্ছেদ আছে হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত। 26 থেকে 47। 26 থেকে 47। আচ্ছা, এখানে আমরা 27 নম্বর অনুচ্ছেদটা প্রথমে লিখবো। 27 নম্বর, এটা সরাসরি এইভাবে আসে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনের আশ্রয় লাভের অধিকারী। আইনের আশ্রয় লাভের অধিকারী। সকল নাগরিক হচ্ছে আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনের আশ্রয় লাভের অধিকারী। এটা হচ্ছে আমাদের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সব নাগরিকের ক্ষেত্রে, আপনি রাজার ছেলে হন, আপনি প্রজার ছেলে হন, আপনি এমপি ছেলে হন, মন্ত্রীর ছেলে হন, সবার জন্য সমান আইন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা চলে যাব হচ্ছে 27-এর পরে। আমি কয়েকটা অনুচ্ছেদ টানা পড়াবো, যেমন এগুলো এখনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, 28 থেকে একটা অনুচ্ছেদ লিখে দেই। যেমন 28-এর 2 নাম্বারটা পরীক্ষা আসে, তাই না? 28-এর 2, হ্যাঁ, 28-এর 2-এ লিখবেন কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদ। কেবল ধর্ম, তারপরে হচ্ছে গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ অথবা জন্মস্থানের কারণে, অথবা জন্মস্থানের কারণে কোন নাগরিককে বৈষম্য করা যাবে না। যাবে না। দেখেন এখানে কি বলা আছে, এখানে নারী পুরুষের কথা বলা আছে, ধর্মের কথা বলা আছে, গোষ্ঠীর কথা বলা আছে, বর্ণের কথা বলা আছে। যেমন দেখেন, আপনি মনে করেন একটা বিশেষ ধর্ম, এমন একটা ধর্ম পালন করতেছেন যে ধর্মের মানুষজন খুবই কম, তার মানে সে এই কারণে যে আপনাকে কেউ বৈষম্য করবে সেটা কিন্তু করা যাবে না। একইভাবে আপনি একটা গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছেন, মনে করেন যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ, তার মানে আপনার জন্য অন্য একটা নাগরিকের যে সুযোগ সুবিধা থাকবে আপনার জন্য সেম সুযোগ সুবিধা থাকবে। একইভাবে দেখেন বর্ণের কথা বলা আছে। বর্ণ, আমরা নর্মালি সমাজে এই জিনিসটা ভালোই চলে যে সাধারণত যারা একটু দেখতে ফর্সা তাদেরকে আমরা এক চোখে দেখি, যারা একটু দেখতে কালো তাদেরকে কিন্তু আমরা আরেকটু অন্যভাবে দেখি। আপনি যেমন চাকরির ক্ষেত্রে যান, একটা চাকরি করতে যাবেন প্রাইভেট কোম্পানিগুলোতে যেটা হয়, আপনার যদি দেখতে ভালো হয় তাহলে তারা আপনাকে ওই যে রিসেপশন ওগুলোতে জন্য কিন্তু ফিট আপনাকে নিয়ে নিবে। আবার যখন দেখবে আপনি দেখতে একটু তখন তারা একটু করার চেষ্টা করে। সো এই কাজটাও এই বৈষম্যটাও যেন না করে সে স্পষ্ট আপনাকে নির্দেশ দেওয়া আছে যে কোনো বর্ণ যেমনই হোক তার জন্য কোনো সকল নাগরিকের জন্য যেন সমান অধিকারটা থাকে, তাকে যেন কোনো ধরনের বৈষম্য না করা হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের এই 28-এর 2-তে। এরপরে নারী পুরুষ, আমরা আমাদের সমাজে সবসময় নারীদেরকে আমরা অবজ্ঞার চোখে দেখি, নারীদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করে, হেয়ালিপনা করার চেষ্টা করে। এই কাজগুলো যেন না করা হয়, তাদের জন্য যেন সমান অধিকার থাকে সেই কথা কিন্তু এখানে বলা আছে। অথবা জন্মস্থানের কারণেও যেন কাউকে যেন আপনি কোনো ধরনের বৈষম্য না করেন। ঠিক আছে? জি, এই কোচে কালো মেয়ে নাই আসলে, আপনি দেখছেন তাইলে, দেখছেন এই যে আপনি বোনের কিন্তু ইয়া করলেন। ঠিক আছে, এই যে মানে আপনি খেয়াল করছেন যে কোনটা সুন্দর কোনটা কালো, এইভাবে দেখা যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কেন এখানে কি নাই, ইয়ার নাই, নাই আসলে নাই, সুন্দর মেয়ে থাকে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তার মানে শপিং মলে গেলে, আচ্ছা আচ্ছা, যাই হোক আসি। এরপর আসি, দেখেন
আচ্ছা এবার আসেন 28-2 কি লিখছেন একবার পরে শোনান। আচ্ছা 28-2 লিখছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ অথবা জন্মস্থানের কারণে কোন নাগরিককে বৈষম্য করা যাবে না, কোন নাগরিককে বৈষম্য করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে 28-2। এবার আসেন আমরা চলে যাব হচ্ছে 36 নাম্বার। 36 পড়াবো, 37 পড়বো আমরা, 38 পড়বো, 39 পড়বো, 41 পড়বো, 41। ঠিক আছে, এগুলা পড়বো আমরা। এগুলাকে একটা লাইন দিয়ে পড়বো, সেটা হচ্ছে চশমা সংবাক, চশমা সংবাক। এই অনুচ্ছেদ গুলো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, চ দিয়ে বলা আছে চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। এখানে যেটা বলা আছে খেয়াল করে দেখেন, এখানে যেটা বলা আছে যে প্রজাতন্ত্রের সীমানার মধ্যে, প্রজাতন্ত্রের সীমানার মধ্যে যে কোনো সময় আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে চলাফেরা করতে পারবেন। প্রজাতন্ত্রের সীমানার মধ্যে যে কোনো সময় যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। তবে শর্তটা হচ্ছে আপনার সাথে যে থাকবে সে কিন্তু বৈধ হতে হবে, অবৈধ কাউকে নিয়ে আপনি, এটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখানে আপনাকে এই অধিকার দিয়েছে দেখে আপনি আজকে শুনে খুশি হয়ে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে নিয়ে দৌড় দিলেন, তাহলে কিন্তু হবে না। তখন রাস্তায় যদি পুলিশে ধরে তখন কিন্তু আমাদের দোষ নেই। ঠিক আছে, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনাদের সাথে যে থাকবে সে যেন বৈধ থাকে, তাহলে আপনি যে কোনো সময় আপনি চলাফেরা করতে পারবেন। ঠিক আছে, কেন 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 আচ্ছা ওইটা তো ভিন্ন ব্যাপার। ঠিক আছে, তাহলে এই স্বাধীনতা আমাদেরকে সংবিধান দিয়েছে, চলাফেরা স্বাধীনতা। এরপর দেখেন সমাধি হচ্ছে সমাবেশের স্বাধীনতা, 37। এখানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, সমাবেশের স্বাধীনতা। তার মানে আপনি যে কোনো সমাবেশ করতে পারবেন, সমাবেশে যোগ দিতে পারবেন। ঠিক আছে, সমাবেশ করতে পারবেন, সমাবেশে যোগ দিতে পারবেন। ঠিক আছে, সমাবেশ ফর্ম করতে পারবেন। এই পূর্ণ স্বাধীনতা আপনাকে সংবিধান দিয়েছে। এই কারণে দেখবেন আপনাকে যেহেতু সমাবেশের স্বাধীনতা দেওয়া আছে, দেখবেন কোন রাজনৈতিক দল যত খারাপই হোক তাকে কিন্তু, মনে করেন গত প্রিভিয়াস গভর্নমেন্ট আমরা দেখেছি আওয়ামী লীগ থাকার সময় তারা কিন্তু বিএনপি কে জামাতকে সমাবেশের তারা স্বাধীনতা দেয় নাই, কিন্তু সমাবেশের তারা যখন সমাবেশের চেয়েছে অনুমতি দেওয়া লাগছে, কিন্তু অনুমতি মনে করেন আজকে চাইছে আজকে দেয় নাই, 2 দিন পরে হলেও কিন্তু দেওয়া লাগছে। জায়গা চেঞ্জ করে দিছে, এই জায়গায় চাইছে এই জায়গায় দেয় না, কিন্তু অন্য জায়গায় দিছে। যেহেতু সংবিধানে দেওয়া আছে এই কারণে কিন্তু অনুমতি দেওয়া লাগছে। যেহেতু যদি সংবিধানে না থাকতো জীবনও তারা পারতো না সমাবেশ করতে। যে কোনো রাজনৈতিক দল সে যদি নিবন্ধিত হয়, সে যদি নিষিদ্ধ না হয়, সে কিন্তু সমাবেশ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে 37-এ বলা আছে। এরপর 38-এ দেখেন সংঘ হচ্ছে সংগঠনের স্বাধীনতা। আগেটার মতো ঠিক একই রকম, আপনি যে কোনো সংগঠন করতে পারবেন, সংগঠনে যোগ দিতে পারবেন, সংগঠন ফর্ম করতে পারবেন। এই পূর্ণ স্বাধীনতা আপনাকে সংবিধান দিয়েছে। ঠিক আছে, অবশ্যই ভাইয়া নূর নাবি খান, অবশ্যই আপনাদের দিকেও আমি খেয়াল রাখছি, আপনারা কি বলছেন সেটাও আমি খেয়াল রাখছি। এই যে বারবার দেখেন কষ্ট করে আপনাদের দিকে এসে তাকাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আসেন 38-এ যেটা বলা আছে সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে। এরপরে 39-এ যেটা বলা আছে বাক মানে হচ্ছে বাক স্বাধীনতা অথবা কথা বলার স্বাধীনতা। তার মানে আপনি আপনার মত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা সংবিধান আপনাকে দিয়েছে। ঠিক আছে, তো এইসব জিনিস বাস্তবের ক্ষেত্রে কাজে লাগাবেন, কখনো ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না মত প্রকাশ করতে, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। এরপরে যদি কেউ বৈষম্য করতে আসে সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আপনি সরকার কাছে না পাইলেও খোদার কাছেও পাবেন, কারণ এটা আপনাকে রাষ্ট্র আপনাকে দিয়েছে। ঠিক আছে, ভয় পাবেন না কখনোই। এরপরে 41-এ বলা আছে কি জানেন, 41-এ হচ্ছে ধর্মের স্বাধীনতার কথা বলা আছে। এই ধর্মের স্বাধীনতা দেখেন আমাদের 12 নম্বরে কি ছিল, ধর্মীয় নিরপেক্ষতা, তাই না? আর এখানে কিন্তু ধর্মের স্বাধীনতা। তাহলে ধর্মের স্বাধীনতা মানে কি ভাই? ধর্মের স্বাধীনতা হচ্ছে যে আপনি মনে করেন একটা ধর্ম পালন করতেছেন, ধর্মটা পছন্দ হলো না, আপনি কি করতে পারবেন, চাইলে ধর্ম চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো ধর্মে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান আপনাকে কি করতে পারবে না, কোনো ধরনের চাপ প্রয়োগ করতে পারবে না, বাধা দিতে পারবে না। পুরোপুরি আপনার এই স্বাধীনতা আছে।
ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 41 নম্বরে বলা আছে। 41-এর পরে আমরা চলে যাব হচ্ছে 44 নাম্বার। 44 নাম্বার যেটা বলা আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার, বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ, এটার সাথে সংশ্লিষ্ট আরেকটা অনুচ্ছেদ আছে 102। আমরা পরে 102 আবার এই কাজটাই দেখবো। দেখেন 44-এ যেটা বলা আছে, এই দেখেন এগুলো কিন্তু আপনার মৌলিক অধিকার, চলাফেরা করা, সমাবেশ করা, সংগঠন করা, সরকারি চাকরিতে যোগ দেওয়া, ঠিক আছে, মানে এই একেবারে আমাদের তৃতীয় অধ্যায় পুরাটা নামই তো মৌলিক অধিকার। এখানে যা আছে সবই কিন্তু মৌলিক অধিকার। আপনার কাছে যদি মনে হয় যে কোনো একটা মৌলিক অধিকার আপনি পাচ্ছেন না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকার আপনাকে বাধা দিচ্ছে, আপনি চাইলে এই মৌলিক অধিকারগুলো ঠিক রাখার জন্য, বলবৎকরণ মানে কি ভাই, ঠিক রাখার জন্য আপনি কি করতে পারবেন, আদালতে মামলা করতে পারবেন। ওই আদালতে মামলার ব্যাপারটা 102 বলা আছে। ঠিক আছে, আপনি যে আইনের আশ্রয় নিতে পারবেন, রিট করতে পারবেন, এই রিটের ব্যাপারটা কততে বলা আছে ভাই, 102। বুঝছেন তো? তো এই কারণে আমি এটার সাথে একসাথে লিখে দিলাম। এটা আমরা 102 আবার আসবো পরে। রিট করা, হ্যাঁ ঠিক আছে, আপনি আদালতে রিট করতে পারবেন, এটা বলা আছে হচ্ছে 102। আর এই যে মৌলিক অধিকারগুলো না পেলে যে মামলাটা করবেন, এই ব্যাপারটা বলা আছে কত নম্বরে ভাই, 44 নম্বরে। ঠিক আছে, আসেন আমাদের এই তৃতীয় অধ্যায় থেকে আর কিছু লাগবে না, আমরা চলে যাব হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় যেটার নাম হচ্ছে নির্বাহী বিভাগ। আমি একটু আগে নির্বাহী বিভাগ সম্পর্কে বলেছিলাম। নির্বাহী বিভাগ যেন কোনটা ভাই, যারা হচ্ছে রাষ্ট্রের মেইন পাওয়ার যাদের হাতে আছে, রাইট? হ্যাঁ, আমলারা না, কিন্তু আমলারা বললে কিন্তু ভুল হবে। আমলা সচিবরা কিন্তু নির্বাহীর প্রধান না, তারা একটা জিনিস আছে, আমি এটা ক্লিয়ার করতেছি। দেখেন 48 থেকে 64। আচ্ছা, এটা আগে ক্লিয়ার করে দেখেন, আমাদের নির্বাহী বিভাগ আর আমলা কিন্তু এক জিনিস না। দেখেন নির্বাহী বিভাগ হচ্ছে একটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে জানেন, মন্ত্রী। একটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান, তারই সব পাওয়ার, সে যেভাবে। আর একজন সচিব, আমলা যাকে বলছি আমরা সচিব, সে হচ্ছে প্রশাসনিক প্রধান, শুধুমাত্র কাজকর্ম করার জন্য, এই মন্ত্রণালয়টা চালানোর জন্য কাজকর্ম করতে লোক লাগবে না, ওই লোকদের প্রধান হচ্ছে সচিব। বুঝছেন তো? কিন্তু মেইন নির্বাহী কে, মন্ত্রী। ঠিক আছে, তার মানে মন্ত্রণালয়ের মেইন প্রধান হচ্ছে মন্ত্রী। মন্ত্রী যেভাবে বলবে সেভাবে মন্ত্রণালয় চলবে, দেশ চলবে। ঠিক আছে, কিন্তু সচিবের কথা অনুযায়ী কিন্তু চলবে না। বুঝছেন তো? তার মানে সচিবরা কিন্তু নির্বাহী বিভাগের অংশ না। অবশ্য সচিবরাই তো বসে, মানে মন্ত্রী তো, সে তো আর কাজকর্মগুলো করে না, কাজকর্মগুলো করানোর জন্য লোক লাগে না। মনে করে আমাদের এই প্রতিষ্ঠানের নির্বাহীর মধ্যে কারা আছে, সাইদুল স্যার আছে, নাসির স্যার আছে, মুমিনুল স্যার আছে। তারা কি করে, তারা হচ্ছে ইনস্ট্রাকশন দেয়, নির্দেশ দেয়। তাদের নির্দেশ অনুযায়ী এবার কি বাকি স্টাফরা কাজ করতেছে না? তাহলে এই স্টাফদের মধ্যে প্রধান থাকে না দুই একজন, যেমন আমাদের ম্যানেজার ভাই আছে, তার মানে সে কি, সে হচ্ছে এখানে সচিবের পদমর্যাদায় আছে আর কি। বুঝছেন তো? তার মানে এরা হচ্ছে প্রশাসনিক প্রধান, সচিব হচ্ছে প্রশাসনিক প্রধান, আর নির্বাহী হচ্ছে যারা নির্দেশ দেয়, যাদের কথা মতো পুরো জিনিসটা চলে। নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী। আমি বলছি নির্বাহীর মধ্যে কারা আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা আছে, এমপিরা আছে, উপজেলার একেবারে যাদের কথা অনুযায়ী সব রাষ্ট্র চলে পুরাটা। হ্যাঁ, তারা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। জি, ওই যে সিভিল সার্ভিস থেকে তো আপনার যায়, এই আমলারা হয়, সচিব হয়। আপনি বিসিএস দিয়ে যোগ করার পরেই তো তারা সচিব পর্যন্ত যেতে পারে। একজন ব্যক্তি বিসিএস দিয়ে জয়েন করার পর একেবারে সর্বোচ্চ যে পোস্ট পায়, 1 নাম্বার গ্রেড, সেটা হচ্ছে সচিব। কিন্তু এই সচিবকেই কিন্তু মন্ত্রীদেরকে স্যার বলতে হয়, এই সচিবকে এমপিদেরকে স্যার বলতে হয়, কারণ তারা নির্বাহী, তাদের কথা অনুযায়ী সবকিছু চলে। বুঝছেন তো? আচ্ছা আসেন এবার আসি। তো আমাদের এই নির্বাহী বিভাগটা হচ্ছে 48 থেকে 64 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা 48 নাম্বারে যেটা বলা আছে, 48 নাম্বার, হ্যাঁ আমি মূল তফসিল গুলো আলোচনা করব। আতিক ভাই, হ্যাঁ আচ্ছা, কিন্তু সচিবদের আপনার নির্বাহী যারা, তারা হচ্ছে তাদের ক্ষমতা চেঞ্জ হয়, কিন্তু সচিবরা কিন্তু তাদের পদেই থাকে, কারণ তারা তো চাকরি করে, তারা রাষ্ট্রের কর্মচারী, তারা কোনো রাজনৈতিক দলের কর্মচারী না।
কিন্তু যখন যে রাজনৈতিক দল আসবে তাদেরকে তাদের স্যার বলতে হবে, সারা জীবন স্যার বলেই যেতে হবে, ঠিক আছে, কিন্তু তাদের পদটা কিন্তু ঠিক থাকে। আচ্ছা 48 নম্বরে যেটা বলা আছে রাষ্ট্রপতির কথা বলা আছে, 48-এ বলা আছে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন। হ্যাঁ 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 স্যার বলে, অবশ্যই এটাই তো আমাদের সিস্টেম যে অষ্টম পাস মন্ত্রী না, মন্ত্রী এখন অষ্টম পাস নেই, এখন মন্ত্রীদের ইয়ে আছে, মোটামুটি শিক্ষাগত যোগ্যতা এখন যারা হয় ভালোই আছে। মমতা ছিল, হ্যাঁ, তারপরে যাই হোক এরকম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। এবার দেখেন এখানে যেটা বলা আছে, এখানে যেটা বলা আছে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবে, যিনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদা থাকবে। রাষ্ট্রপতির কাজ হচ্ছে, মনে রাখবেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মেইন কাজই হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ শোনা। তার কাজই বসে বসে প্রধানমন্ত্রীর পরামর্শ শুনবে, তার অন্য কোনো কাজ নাই। কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সে কিছুই করতে পারে না, শুধু একটা কাজই করতে পারে, কি জানেন? প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে। এছাড়া সকল কাজে তাকে কি করতে হয়? প্রধানমন্ত্রীর পরামর্শ শুনতে হয়। এই কারণে বলেছি যে রাষ্ট্রপতির কাজ কি? প্রধানমন্ত্রীর পরামর্শ শোনা, ওনার কাজই হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই রাষ্ট্রপতির কথা বলা আছে 48 নম্বরে। আমরা এখানে রাষ্ট্রপতির কিছু সুপার পাওয়ার দেখবো। দেখেন 48-এ 49-এ যেটা বলা আছে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, ক্ষমা প্রদর্শন। তার মানে দেখেন রাষ্ট্রপতি তার কাজ করার সময়, দেখেন এখানে যেটা বলা আছে যে রাষ্ট্রপতি যে কোনো আদালতের দেওয়া যত বড় অপরাধী হোক উনি চাইলে কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। যত বড় অপরাধী হোক উনি যদি ক্ষমা করে দেন, কোন আদালত বা ট্রাইব্যুনাল সেটাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না, ফাঁসি থেকে বাঁচবে। এই কারণে দেখবেন ফাঁসি দেওয়ার আগে ওই অপরাধীদেরকে বলা হয় যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। যদি ক্ষমা করে দেয় তাহলে কিন্তু সেটা ফাঁসিও হবে না, ঠিক আছে? তো এটা একটা সুপার পাওয়ার না দেখ ভাই। আচ্ছা এরপর দেখেন 50-এ যেটা বলা আছে রাষ্ট্রপতির পদের মেয়াদ। আপনারা জানেন আমাদের দেশে রাষ্ট্রপতি হতে কয় বছর, সর্বোচ্চ কয়বার হতে পারে? সর্বোচ্চ কিন্তু 2 বার। পদের মেয়াদ কিন্তু 2 বার। আমাদের রাষ্ট্রপতির পদের মেয়াদ হচ্ছে 2 বার, ঠিক আছে? এরপর আসেন 51 নম্বর যেটা বলা আছে রাষ্ট্রপতির দায় মুক্তি। দায় মুক্তি, রাষ্ট্রপতির দায় মুক্তি। দেখেন এখানে 49-এ একটা সুপার পাওয়ার দেখলাম যে যত বড় অপরাধী ক্ষমা করে দিতে পারে। আর 51 নম্বরে বলা আছে কি জানেন? যে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের সময় যা কিছুই করুক সেটার জন্য কোনো কোথাও কারো কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। কোনো আদালত তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে না, তাকে কোনো প্রশ্নবিদ্ধ করতে পারবে না। মানে সে যাই কিছু করুক কারো কাছে কোনো ইয়া করতে পারবে, সে হচ্ছে আইনের ঊর্ধ্বে, তার কাছে কোনো আইন ইয়া হবে না, খাটবে না। তার মানে হ্যাঁ যাই কিছুই করুক, সে যাই কিছুই করুক সেটার জন্য মানে তাকে কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। তার মানে কি রাষ্ট্রপতির 2টা সুপার পাওয়ার দেখলাম না? আচ্ছা আসতেছি, এটা তো আবার ইয়ে আছে। তারপরে দেখেন এই 2টা পাওয়ার যদি কেউ পায় তার মানে কি যে কোনো রাষ্ট্রপতি বিগড়ে যেতে পারে। এমন মনে করেন এমন কোন কাজ করলো যে রাষ্ট্রপতি মনে করেন যে এমন একটা কাজ করলো যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে না, এরকম কাজ, তখন আপনি কি তাকে ছেড়ে দিবেন? তখন সেই জিনিসটা লাগাম টেনে ধরা হয়েছে তার পরের অনুচ্ছেদে, অর্থাৎ 52 নম্বর অনুচ্ছেদে। 52, এটার মধ্যে 3 স্টার হবে। 52 নম্বর এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতির অভিশংসন, অভিশংসন। এখানে বলা আছে যে রাষ্ট্রপতি যদি এমন কোন কাজ করেন যেটা রাষ্ট্রের জন্য ক্ষতি হবে তাহলে আপনি চাইলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন। রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন, ঠিক আছে? নিয়মটা হচ্ছে মোট সংসদ লাগবে, সংসদ সদস্য লাগবে। কেমনে অপসারণ করবেন? হচ্ছে মোট সংসদ সদস্য যারা আছে ওই একই নিয়ম, 3 ভাগের 2 ভাগ একমত হবেন। হ্যাঁ এখন এটা হচ্ছে ব্যাপার যে বর্তমানে যদি এখন নিয়মটা হচ্ছে যে সংসদ সদস্যরা যারা আছে 3 ভাগের 2 ভাগ একমত হয়ে আপনি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন। তো আমাদের বর্তমান যদি আমরা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাই, আমাদের তো কোনো সংসদ নাই, আবার কি সংসদ সদস্য নাই, তাহলে কেমনে তাকে অপসারণ করব? ব্যাপারটা হচ্ছে এখন যে সরকার আছে আপনার এটা তো সাংবিধানিক নিয়ম না, তাহলে সাংবিধানিক নিয়ম কখন খাটবে জানেন? যদি কোনো রাজনৈতিক দল থাকে দেশের মধ্যে,
কোন রাজনৈতিক দল যদি দেশ চালায় তাদের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে, কিন্তু আমাদের এই যে বর্তমান যে সরকার, এটা কি সাংবিধানিক সরকার? তাহলে তার ক্ষেত্রে এই নিয়ম আপনি ফলো করতে পারবেন না। সে যদি চায় তাহলে রাষ্ট্রপতিকে সে সরাই দিতে পারবে, কারণ তারা তো কোনো সাংবিধানিক সরকারই না, তো তাদের ক্ষেত্রে তো আর আপনি এই নিয়ম ইয়ে করতে পারবেন না, বুঝছেন তো? কিন্তু যদি কোনো রাজনৈতিক দল আসে, তারা সরকার গঠন করে, তখন আমাদের সংবিধান নিয়ম অনুযায়ী তখন ইয়ে করতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে রাষ্ট্রপতিকে আপনি অপসারণ করতে পারবেন, নিয়মটা হচ্ছে 2/3 একমত হতে হবে, 3/2 তাহলে আপনি তাকে অপসারণ করতে পারবেন। একজন বলছে রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর? বছরটা নির্দিষ্ট না, বছরটা কিন্তু নির্দিষ্ট না, কিন্তু 2বার, এটা মনে রাখতে হবে, 2বার। এখন 5 বছর করে ধরলে আমরা বলতে পারি 10 বছর, তাই না? কিন্তু এমন যদি হয়, ধরেন এই 10 বছরটা কিন্তু নির্দিষ্ট না, কারণ কি, ধরেন একজন রাষ্ট্রপতি থেকে আপনি নিয়োগ দিলেন, সে মনে করেন 3 বছর পর মারা গেল অথবা কোনো অসৎ আচরণ করলো, তাকে পদ থেকে সরাই দিলেন আপনি, হইতে পারে না এরকম? তাহলে 3 বছর পরে যদি নতুন কোন রাষ্ট্রপতি আসে, তাহলে সে কয় বছর দায়িত্ব পালন করবে? 2 বছর। নতুন কোন রাষ্ট্রপতি আসলে কয় বছর দায়িত্ব পালন করে? তাহলে 2 বছর, মানে তার কিন্তু একবার হয়ে গেছে। এরপরে মনে করেন তাকে আবার দায়িত্ব দিলেন, তাহলে পরের বছর পরের বার মনে করেন 5 বছর দায়িত্ব পালন করলো, তাহলে 2বারে সে কয় বছর দায়িত্ব পালন করলো? এই কারণে বছরটা নির্দিষ্ট না, কিন্তু 2বার। একজন ব্যক্তি তার জীবনে 2 মেয়াদেই রাষ্ট্রপতি হতে পারবে, এর বেশি সে রাষ্ট্রপতি হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হয় তখন তার একটা মেয়াদ দেওয়া হয় না? এই যে, হ্যাঁ হ্যাঁ, একজন রাষ্ট্রপতি হতে হলে কত বছর বয়স লাগে? 35 বছর। আর এমপি হতে হলে কয় বছর লাগে? 25 বছর। মন্ত্রী হতে হলে কত বছর লাগে? 25 বছর। বিয়ে করতে হলে কয় বছর লাগে? 18 বছর। ও মেয়েদের ক্ষেত্রে না, ঠিক আছে? তার মানে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এরপর আসেন, আমরা চলে যাব হচ্ছে 63-তে যুদ্ধ ঘোষণার কথা বলা আছে। 63-তে যুদ্ধ ঘোষণা। 52 নামটা কি? 52 রাষ্ট্রপতির অভিশংসন। দেখেন 52টা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, ঠিক আছে? রাষ্ট্রপতির অভিশংসন। তাহলে দেখেন এখানে যুদ্ধ ঘোষণা, আমাদের বাংলাদেশের যুদ্ধ ঘোষণা কে করতে পারে? রাষ্ট্রপতি, ঠিক আছে? যুদ্ধ ঘোষণা করতে পারবে রাষ্ট্রপতি, তবে তাকে কি করতে হবে জানেন? সংসদের অনুমতি নিতে হবে, সংসদের অনুমতি নিতে হবে। অনুমতি না দিলে সে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। আচ্ছা, সংসদের নেতা কে? প্রধানমন্ত্রী না? তাহলে এই কারণে বলছি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। আচ্ছা, প্রধানমন্ত্রী যেহেতু সংসদের নেতা, প্রধানমন্ত্রী অনুমতি না দিলে সংসদ দিবে অনুমতি? আর সংসদ যদি না দেশের যুদ্ধ ঘোষণা করতে পারবে, তাহলে ইনডিরেক্টলি আসলে ওই কথাটাই আসতেছে যে তাকে প্রধানমন্ত্রী কি করতে হয়? পরামর্শ নিতে হয়। আর স্যার মূলত প্রধানমন্ত্রী, হ্যাঁ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। 63 পরে আমরা চলে যাব হচ্ছে 64 নাম্বার। 64 স্টার হবে, 3 স্টার। 64 আমাদের নির্বাহী বিভাগের শেষ। 64 এই নির্বাহী বিভাগের শেষ অনুচ্ছেদ, অ্যাটর্নি জেনারেল। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, অ্যাটর্নি জেনারেল। মনে রাখবেন, অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগের অংশ। এই যে দেখেন নির্বাহী বিভাগ, অ্যাটর্নি জেনারেল। এটা 46 BCS এর রিসেন্ট একটা কোশ্চেন। অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ? ঠিক আছে? তাহলে জিনিসটা কি আসল? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইনজীবী, রাষ্ট্রের প্রধান লয়ার, ঠিক আছে? মনে করেন বিদেশি কোন রাষ্ট্রের সাথে যদি আইনি কোন জটিলতা নিয়ে ইয়া করতে হয়, তখন আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকবে না, তারা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? তো অ্যাটর্নি জেনারেলের বর্তমানে বলতে এখন তো নিয়োগ হচ্ছে, শেষ হয়ে গেল, তারপরে আমরা আপডেট করে নেবো ওগুলো। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হোক, তারপরে আমরা এগুলো আপডেট করবো, ঠিক আছে? হয়তো আর 1 মাস লাগবে, 1 মাস পরে আমরা এগুলোকে ইয়া করে নেবো। ওনারা একটু ইয়া হোক, আপাতত নিয়োগ তো হচ্ছে, খালি নিয়োগটা শেষ হোক, এরপরে আমরা এটা আপডেট করবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা ইয়া করা যাবে। আচ্ছা দেখেন, অ্যাটর্নি জেনারেল বলছিলাম, উনি হচ্ছে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী, প্রধান লয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন চতুর্থ অধ্যায়ের পরে আমরা চলে যাবো হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম কি? পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ। আচ্ছা, আপনারা কি জানেন আইন বিভাগ বললে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে? এই যে প্রথমে একটা ভুল করেছেন কিন্তু। আইন বিভাগ বললে কোন প্রতিষ্ঠানটা? কারা আইন বানায়?
তার মানে হচ্ছে দেখেন আইন বিভাগ বললে যদি বলেন যে সুপ্রিম কোর্ট, কোর্ট কিন্তু আইন বানায় না, ঠিক আছে? আইন বানায় হচ্ছে সংসদ, জাতীয় সংসদ। তার মানে আইন বিভাগ বলে কোন প্রতিষ্ঠানটার কথা বলছে? সংসদের কথা বলছে। কারণ সংসদের হাতেই হচ্ছে আইন তৈরি করা, পরিবর্তন করা। এই যে আইন আমরা তৈরি করি সংসদে করি না, আইন যে সংশোধন করি সংসদে করি না, সবকিছু সংসদে, ঠিক আছে? তাহলে আমরা 65 নম্বরে দেখবো। 65 নম্বর অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদের কথা। জাতীয় সংসদ, জাতীয় সংসদের কথা বলা আছে যে বাংলাদেশে একটা জাতীয় সংসদ থাকবে। আসলে দেখেন অনলাইনে অনেক স্টুডেন্ট আছে খুব ভালো, মানে মেধাবী, তারা আমার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে জাতীয় সংসদের কথা বলা আছে 65 নম্বরে যে বাংলাদেশে একটা জাতীয় সংসদ থাকবে, যেটার ইংরেজি নাম হবে হাউস অফ দ্য নেশন। হাউস অফ দ্য নেশন, যাদের যাদের দায়িত্ব মানে আইন তৈরি করা, পরিবর্তন করার দায়িত্বটা তাদের উপরে থাকবে, এই জাতীয় সংসদের উপরে থাকবে। এটা বলা আছে হচ্ছে 65 নম্বর অনুচ্ছেদে। নেশন, NATION, নেশন। এরপর আসেন 65 পর আমরা চলে যাবো হচ্ছে 70। এই 70 অনুচ্ছেদটা এটা চেঞ্জ হবে, মনে রাখেন এটা কিন্তু চেঞ্জ হবে। ফ্লোর ক্রসিং, জিনিসটা খালি বুঝেন, এই কারণে লিখে দিচ্ছি এটা। হ্যাঁ, এটা যেহেতু চেঞ্জ হবে এই কারণে লেখাচ্ছি এটা, ঠিক আছে? এই 70 কি বলা আছে জানেন? ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা কি? ফ্লোর ক্রসিং হচ্ছে, মনে করেন আপনি একটা দলের পক্ষ থেকে এমপি হলেন, নির্বাচিত হলেন, হওয়ার পর আমাদের সংসদে কি হয়? অধিবেশন বসে। আচ্ছা, অধিবেশনে আহ্বান করে কে? রাষ্ট্রপতি। অধিবেশন বসার পর সেখানে কি করে? বিল উত্থাপন করা হয়। কোন এমপি বা মন্ত্রী কোন বিল উত্থাপন করে, সেখানে পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকে। তাহলে এখন মনে করেন আপনি একটা রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হয়ে আসলেন, আসার পরে এবার যখন কোন এমপি বা মন্ত্রী, যখন আপনার দলের কোন এমপি বা মন্ত্রী একটা বিল উত্থাপন করলে, আপনি যদি এই বিলের পক্ষে না দিয়ে যদি বিপক্ষে ভোট দেন, আপনার দলের বিপক্ষে যদি ভোট দেন, তার মানে আপনার ফ্লোর আপনি কি করলেন? ক্রস করলেন। এটাকে বলা হচ্ছে কি ভাই? ফ্লোর ক্রসিং। আরো সহজ ভাবে বলি, মনে করেন সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে না? এখন মনে করেন আওয়ামী লীগের একজন এমপি, সে হচ্ছে একটা বিল উত্থাপন করলো, সেখানে যদি সাকিব আল হাসান বিপক্ষে ভোট দেয়, তার মানে সে তার দলের বিপক্ষে ভোট দিল। আর এটাকেই বলতেছি কি ভাই? তবে বাংলাদেশে আসলে ফ্লোর ক্রসিং এর কোনো জায়গা নেই। আপনি যখনই আপনার দলের বিপক্ষে ভোট দিবেন, সাথে সাথে আপনার সংসদ সদস্য পদ কি হবে জানেন? শূন্য হয়ে যাবে, সাথে সাথে আপনার পদ শেষ। তার মানে আসলে এই সিস্টেমটার কারণে অ্যাকচুয়াল কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। আপনি আপনার দলের বিপক্ষে যেতেই পারেন, এমন একটা মনে করেন একটা বিল উত্থাপন করলে যেটার মধ্যে দুর্নীতি আছে, হইতে পারে না? আপনার কাছে মনে হলো যে এটার মধ্যে দুর্নীতি হচ্ছে, তাহলে আপনি আপনার মত প্রকাশ করতেই পারেন। সেখানে করলেই যে আপনার আচরণ পদ শূন্য হয়ে যাবে, এই কারণে তো দেখা যাচ্ছে আপনি এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। তো এই কারণে এই জিনিসটা অতি বিলম্বে এটাকে চেঞ্জ করা দরকার, ঠিক আছে? তো এই আমাদের দেশে এই একটা সমস্যা। তো এটা ধরেই নেন, এটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন, যদি আসলে ভালো কিছু চায় তারা, যেহেতু সংস্কার করবে বলছে, তাহলে যদি ইয়া করে তাহলে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বিল উত্থাপন করি, মনে রাখবেন এই বিল, সংসদে যে বিল উত্থাপন করি, বিল কয় ধরনের জানেন? 2 ধরনের। একটা হচ্ছে সরকারি বিল, একটা বেসরকারি বিল। সরকারি বিল কোনটা? যদি কোনো মন্ত্রী কোনো বিল উত্থাপন করে, সেটা হচ্ছে সরকারি বিল। আর যদি কোনো এমপি, যত এমপিরা বিল উত্থাপন করে, সেগুলো হবে কি ভাই? বেসরকারি বিল, ঠিক আছে? যদি কোনো মন্ত্রী কোনো বিল উত্থাপন করে সেটা হবে সরকারি বিল, আর এমপিরা বিল উত্থাপন করলে সেটা হবে বেসরকারি বিল, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন বিলের পরে আমরা আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে কাস্টিং ভোট। কাস্টিং, এগুলো কোনো অনুচ্ছেদ না, এটা টার্ম শিখতেছি। কাস্টিং ভোটটা কি ভাই? এটা হচ্ছে স্পিকারের ভোট। কাস্টিং ভোটটা হচ্ছে স্পিকারের ভোট, এটা মনে রাখবেন। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। এবার আসেন আমরা 70 এর পরে চলে যাব 75। 75 হচ্ছে কোরাম। 75 হচ্ছে কোরাম। আপনারা জানেন যে সংসদে যে অধিবেশন বসে, এই অধিবেশন বসার জন্য ন্যূনতম রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 60 জন এমপি উপস্থিত থাকতে হয়। তার মানে 60 জন যদি উপস্থিত থাকে তাহলে কোরাম হয়, এছাড়া কিন্তু অধিবেশন হয় না, কোরাম হয় না, ঠিক আছে? 60 এর কম হলে হবে না। তো এটাকে বলা হচ্ছে কোরাম।
উপস্থিত থাকতে মিনিমাম 60 জন, 300 জন না এমপি, এর মধ্যে মিনিমাম 60 জন উপস্থিত থাকতে হবে। এরপর আসেন 75 পরে 77, 77 3 স্টার, 77 ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ন্যায়ের পক্ষে কথা বলবে। ন্যায়পাল হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি, রাষ্ট্রপতি ছাড়া যে কোনো ব্যক্তির যে কোনো ফাইল তদন্ত করতে পারবে। যে কোনো ব্যক্তি, সে হোক এমপি, সে হোক মন্ত্রী, সে হোক যে কোনো ব্যক্তি, রাষ্ট্রপতি ছাড়া যে কোনো ব্যক্তির যে কোনো ফাইল, যত বড় কর্মকর্তাই হোক, তার ফাইল তদন্ত করতে পারবে, তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে। এই কারণে আরে দেখেন, এই কারণে এই ভয়ে আজ পর্যন্ত কোন সরকার ন্যায়পাল পদে কাউকে দেখছেন? নাম শুনছেন বাংলাদেশে যে একজন ন্যায়পাল আছে? তার মানে আজ পর্যন্ত কোন সরকার কিন্তু এই ন্যায়পাল পদে কাউকে এখন পর্যন্ত নিয়োগ দেয় নাই। এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয় নাই। ঠিক আছে, এবার ন্যায়পাল পদে নিয়োগ হবে। এবার দেখবেন ন্যায়পাল পদে নিয়োগ হবে। এই যে সংস্কার কমিটির ইয়া দিছে না, আমি বলছিলাম না, চেক করছেন? ওইখানে ন্যায়পালের কথাটা কিন্তু লেখা আছে যে আপনারা কি চান ন্যায়পাল পদে নিয়োগ হোক, এরকম একটা ইয়ে আছে। এই 15টা কোশ্চেনের মধ্যে একটাতে আছে। তার মানে এবার কিন্তু ফ্লোর কোশ্চেন, হ্যাঁ ওইটাও আছে, ওইটা বাতিলের কথা বলা হচ্ছে। তো এই কারণে বলছি এগুলো বাতিল হবে আর এটা ইয়া হবে। কোরাম হচ্ছে মিনিমাম 60 জন, মানে সংসদে যে অধিবেশন বসে, অধিবেশনে বসার জন্য, অধিবেশন হওয়ার জন্য 300 জন এমপির মধ্যে কমপক্ষে 60 জন উপস্থিত থাকতে হয়, তাহলেই কোরাম হয়। 60 জনের কম হলে অধিবেশন হবে না, বেশি হলে তো সমস্যা নেই, বেশি হলে তো ভালোই হলো। 90 জন না, 90 দিনের মধ্যে, মানে মনে করেন যে একটা সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর তার আগে নিয়ম ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, মানে আরেকটা সরকার আসার জন্য, একটা সরকার মনে করেন ক্ষমতা থেকে চলে গেল, তখন তত্ত্বাবধায়ক সরকার আসবে। এই তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। ঠিক আছে, আর 90 দিনের হচ্ছে মনে করেন কোন এমপি যে সংসদে অধিবেশন বসে না, তো অধিবেশনে তো এমপিদেরকে গিয়ে উপস্থিত থাকতে হয়, তাকে স্পিকারের অনুমতি ছাড়া 90 দিন সে উপস্থিত না থাকলেও পারবে। 90 দিনের পর হইলে তার কিন্তু আসন পদ শূন্য হয়ে যাবে, সংসদের আসন শূন্য হয়ে যাবে। তার মানে তাকে যদি 90 দিনের পরে যদি অনুপস্থিত থাকতে হয়, এরকম হয় না অনেকে অসুস্থ, বিদেশে গেছে, চলে গেছে, আসতে পারতেছে না, এরকম হয় না ভাই? চল, তাহলে তাকে স্পিকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। স্পিকারের অনুমতি ছাড়া 90 দিনের পর্যন্ত সে ইয়াতে থাকতে পারবে। নির্বাচন দিতে হবে। সরকার চলে গেলে কি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, যারা তত্ত্বাবধায়ক সরকার আসে। হ্যাঁ, না, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এই কারণে তাদের ক্ষেত্রে এই 90 দিনের নিয়ম নেই, বুঝছেন তো? যদি জি পার্থক্য বলতে কি, কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে তাদের এজেন্ডাই হচ্ছে তারা কিন্তু সংস্কার কিছু করবে না, তাদের কাজই হচ্ছে 30 দিনে 90 দিনের মধ্যে একটা নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন দিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ, আরেকজনকে দায়িত্ব দিয়ে তারা চলে যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা কিন্তু ভিন্ন। তারা এসেছেই, এটা একটা টেকনিক যে আমরা বেশি দিন ক্ষমতা ইয়া করতে পারি, কারণ তত্ত্বাবধায়ক সরকার নাম দিলে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তো তারা যেটা করবে এটা ভালো হয়েছে ভাই। কারণ কি, কারণ হচ্ছে তারা এখন রাষ্ট্রকে একটু ঠিকঠাক করবে, ঠিক সময় নেই, সমস্যা নেই, একটু ঠিকঠাক করে তারপরে হচ্ছে তারা নির্বাচন দিবে। না, আর কোনো কথা বলা যাবে না ভাই, শেষ হবে না। ঠিক আছে, আসেন আমরা যাই। তাহলে ন্যায়পাল হচ্ছে 77 পরে আমরা চলে যাব হচ্ছে জি বড় ভাই, ভাই বলেন আমারও বড় ভাই বলেন সমস্যা নেই। জি 2007 এবং 8 সালে যে ঘটনাটা হয়েছে ওটা তো প্রত্যাখ্যান, ওই যে এটা তো ইয়া করে থাকছে, মানে তারা তো সাংবিধানিক, এই কারণে তো এখন কোন সরকার এই যে আওয়ামী লীগ এটাকে বাতিল করে দিল কেন? কারণ দেখতেছে যে তারা সাংবিধানিক নিয়ম মানতেছে না, সংবিধানে পরে এটাকে আবার সংস্কার করলো। ওই যে আমাদের 17তম সংশোধনী নিয়ে আসলো, আওয়ামী লীগ সরকার যে সংশোধনী গুলো নিয়ে আসলো, সেখানে কিন্তু 15তম সংশোধনীতে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলই করে দিল। কারণ তারা জোর করে ক্ষমতায় ছিল, নিয়ম ছিল 30 দিনের মধ্যে নির্বাচন দিবে, কিন্তু তারা 2 বছর ক্ষমতায় থাকলো। তো এই কারণে আওয়ামী লীগ এসে কি করলো, 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি করে দিল, বাতিলই করে দিল, যে এটা আর দরকারই নেই। সমস্যা হয়েছে, বুঝছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। আসেন আমরা আচ্ছা, এবার আসেন 77-এর পরে আমরা চলে যাব হচ্ছে 93 রাষ্ট্রপতির অধ্যাদেশ।
অধ্যাদেশ জারি, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। আচ্ছা, এটা বলছি একটু লিখেন আগে। এটার মধ্যে 3 স্টার হবে, এটার মধ্যে 3 স্টার হবে। এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা স্পেশাল অর্ডার, যেটাকে ইংলিশে অধ্যাদেশের ইংলিশ হচ্ছে অর্ডিন্যান্স। এটাও মাঝে মাঝে পরীক্ষা আসে। অর্ডিন্যান্স এটা কিন্তু একটা আইন, এটা কিন্তু একটা ল। অধ্যাদেশ কিন্তু একটা আইন, ঠিক আছে? তাহলে মনে রাখবেন এটা হচ্ছে, দেখেন আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা সংসদে যে বসে, সংসদ সদস্যরা যে অধিবেশনে বসে, তারা কি করে? আইন পাশ করে, আইন সংশোধন করে, পরিবর্তন করে, অ্যাড করা লাগলে অ্যাড করে, বাতিল করা লাগলে বাদ করে, রাইট? এই কাজগুলো তো তারা করে। এখন একটা অধিবেশন থেকে পরবর্তী আরেকটা অধিবেশনের মধ্যবর্তী দূরত্ব কতদিন জানেন? কতদিন পর পর অধিবেশন বসে? 2 মাস, মানে 60 দিন পর পর অধিবেশন বসে, ঠিক আছে? এখন মনে করেন একটা অধিবেশন এখন শেষ হলো, এই সপ্তাহে শেষ হলো, তার মানে আবার 2 মাস পরে অধিবেশন বসবে। এখন এই অধিবেশন শেষ হওয়ার পরে এই সপ্তাহে মনে করেন দেশের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে ইমিডিয়েট একটা আইন বানানো লাগবে। হইতে পারে না এরকম ভাই, রাষ্ট্রের ইমার্জেন্সি সিচুয়েশন, তো এরকম ইমিডিয়েট একটা আইন বানানো লাগবে। এখন আইন কারা বানাবে ভাই? আইন তো সংসদ সদস্যরা বানাবে, সংসদে আবার অধিবেশনে বসতে হবে। কিন্তু অধিবেশন কবে গিয়ে বসবে? আবার তো 2 মাস পরে গিয়ে বসবে। তা আমরা কি 2 মাসের জন্য বসে থাকবো? তাহলে এই সময়, এই ইমার্জেন্সি সিচুয়েশনে রাষ্ট্রপতি একটা স্পেশাল অর্ডারের মাধ্যমে আইন বানাতে পারেন, যেটাকে বলা হয় কি ভাই? রাষ্ট্রপতির অধ্যাদেশ, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 93 নম্বরে বলা আছে। আমাদের 4র্থ অধ্যায় শেষ, আমরা চলে যাব 5ম অধ্যায়। 5ম শেষ, 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় বিচার বিভাগ। বিচার বিভাগ, যেখানে অনুচ্ছেদ আছে হচ্ছে 94 থেকে 117 পর্যন্ত। 94 থেকে 117। আসেন আমরা যদি দেখি 94 নাম্বার, যেহেতু বিচার বিভাগ বলছে, আপনার বিচার বিভাগ বলে কোন প্রতিষ্ঠানটার কথা মাথায় আসে ভাই? সুপ্রিম কোর্টের কথা মাথায় আসে, তাই না? তাহলে 94 নম্বরে সুপ্রিম কোর্টের কথা বলা আছে যে বাংলাদেশে একটা সর্বোচ্চ আদালত থাকবে। বাংলাদেশে একটা সর্বোচ্চ আদালত থাকবে যার নাম হবে সুপ্রিম কোর্ট, যার নাম হবে হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? এবং এই সুপ্রিম কোর্ট 2টা বিভাগ নিয়ে গঠিত হবে। 2টা বিভাগ। কোন 2টা বিভাগ? সুপ্রিম কোর্ট হচ্ছে আহা বিভাগ নিয়ে গঠিত হবে। আহা বিভাগ। আহা বিভাগ মানে কি ভাই? আ দিয়ে হচ্ছে আপিল বিভাগ, আ দিয়ে হচ্ছে আপিল, আর হা দিয়ে হচ্ছে হাইকোর্ট। এই 2টা বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে, ঠিক আছে? আহা বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। জি হ্যাঁ, মানে একটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরেন এই হাইকোর্টে প্রথম আমরা যে কোনো মামলা যখন করি তখন জজ কোর্ট থেকে যায় কোথায়? হাইকোর্টে। জজ কোর্ট তো হচ্ছে এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, কিন্তু জেলা ভিত্তিক জজ কোর্ট যদি কোনো মামলা রায় ফাইনালি দিতে না পারে তখন আমরা সেটা যায় কোথায়? সেটা পাঠায় সুপ্রিম কোর্টে। ওইটাই তো বললাম যে ওইখান থেকে যদি নিষ্পত্তি না হয় তখন সেটা যায় সুপ্রিম কোর্টের কোন বিভাগে যায়? হাইকোর্ট বিভাগে যায়। এবার হাইকোর্ট বিভাগ আবার এটার মামলা তদারকি করবে, করার পর তারা একটা রায় দিবে। এবার এখানেও যদি আপনার দেখেন যে আপনার বিপক্ষে যাচ্ছে, আপনাকে আবার আপিল করার সুযোগ থাকে কোথায় জানেন? এই আপিল বিভাগে। মানে তারা ফাইনালি হচ্ছে তারা একটা ইয়া দিবে, আপিল। হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটাই কিন্তু সুপ্রিম কোর্টের। আপিল বিভাগ হচ্ছে আমার হাইকোর্ট থেকে বড় হচ্ছে আপিল বিভাগ, ঠিক আছে? হ্যাঁ, আপিল বিভাগ। হ্যাঁ, তো এই দেখেন 94 পরে আমরা চলে যাব হচ্ছে 95। 95 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটার কথাই বলছিলাম যে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া একটা কাজই করতে পারে, সেটা কি? প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া। এই 95 নাম্বার, প্রধান বিচারপতি নিয়োগ। প্রধান বিচারপতি, বাংলাদেশে প্রধান বিচারপতি কয়জন থাকে ভাই? একজনই আছে। বিচারপতি অনেক আছে, সুপ্রিম কোর্টে অনেক বিচারপতি, কিন্তু প্রধান বিচারপতি একজন, যাকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি। আর ওনার পদের মেয়াদ কত বছর? প্রধান বিচারপতির পদের মেয়াদ মনে রাখবেন, উনি কিন্তু সরকারি কর্মচারী। ওনার পদের মেয়াদ হচ্ছে সবচেয়ে বেশি মানে 67 বছর। কত বছর ভাই? 67 অথবা 5, যেটা আগে হবে। 67 অথবা 5 যেটা আগে হবে, মানে হচ্ছে মনে করেন আজকে আপনি একজন প্রধান বিচারপতি নিয়োগ দিলেন, তার মানে আগামী 5 বছর পর্যন্ত সে তার দায়িত্ব পালন করতে পারবে।
কিন্তু এর মাঝখানে যখন 2 বছর পর তার বয়স যদি 67 হয়ে যায়, তাহলে তার পদ শেষ, তার মেয়াদ শেষ। বুঝছেন তো? তার মানে যেটা আগে হবে, তার মানে আমি বুঝছেন তো কি বলছি? তার মানে আজকে তাকে নিয়োগ দিলে আগামী 5 বছর সে দায়িত্ব পালন করতে পারবে, কিন্তু তার মাঝখানে যদি 67 হয়ে যায় তাহলে তার শেষ, তার মেয়াদ শেষ, যেটা আগে হবে। শুরু কত বছর বলতে তার জীবনে 67 বছর পর্যন্ত সে থাকতে পারবে। আমি উদাহরণ দিই, মনে করেন একজন প্রধান বিচারপতি নিয়োগ দিলেন যার পদের মেয়াদ, যার বয়স হচ্ছে 50 বছর, তাহলে সে কিন্তু 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে। তার মানে কত হইলো? 55 বছর। এরপরে যদি আবার এই সরকার ক্ষমতায় আসে, তারা যদি চায় আবার ওনাকে আবার ক্ষমতায় বসাবে, আবার পারবে, তখন তার পদের মেয়াদ কত বছর হবে? 60 বছর হবে, রাইট? এবার মনে করেন আবার যদি তাকে আবার ক্ষমতায় বসায়, এবার কত বছর হবে? 65। এরপরে কিন্তু আর 5 বছর পারবে না, 2 বছর পর্যন্ত। বুঝছেন তো? তার জীবনের 67 বছর পর্যন্ত। কিন্তু যেটা আগে হবে, যদি এর আগে 67 হয়ে যায়, মনে করেন যেটা বললাম একটু আগে, যে কেসটা বললাম আর কি, ধরেন একজন প্রধান বিচারপতির একজন ব্যক্তিকে 64 বছরে আপনি নিয়োগ দিলেন, তাহলে সে 3 বছর দায়িত্ব পালন করতে পারবে। 3 বছর সে হয়ে যাচ্ছে, যদি এইভাবে নিয়োগ কখনো দেয় না, ওই 5 বছর হিসাব করে দেয়। সর্বনিম্ন কোন ইয়া নেই, কোন বয়স নেই, ঠিক আছে? যোগ্যতা অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী। প্রধান বিচারপতি আর তো আর এমনি আপনি নিয়োগ দিবেন না, মিনিমাম তার এক্সপিরিয়েন্স লাগবে 20 থেকে 25 বছর। একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে হলেই 20 বছর মিনিমাম ইয়া লাগে। বিচারপতি মানে জজের দায়িত্ব পালন করা লাগে, তাহলে কি আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন। আর সেটা যদি প্রধান বিচারপতি হয়, তাহলে তো তার এক্সপিরিয়েন্স আরো বেশি লাগবে। এছাড়া পলিটিক্যাল ইয়া লাগবে, লিয়াজু লাগবে। এছাড়া হচ্ছে আপনার ওই যে বড় ভাই আছি এবার বলে না, যে রাজনৈতিক দলগুলোর ইয়া লাগবে আপনার, ঠিক আছে? এছাড়া তো হওয়া যায় না এগুলোতে। এইসব পোস্টে সাধারণত পলিটিক্যাল ইয়া ছাড়া হওয়া যায় না। আপনি যদি আপনার বড় ভাই ভালো মন্ত্রী থাকে, তো প্রধানমন্ত্রী যদি ইয়ার থাকেন, তাহলে আপনি হতে পারবেন, এছাড়া হওয়ার সুযোগ নেই। আচ্ছা, 95 পরে আমরা চলে যাবো হচ্ছে 102। আচ্ছা, 102 হচ্ছে যেটা 102 আমি 44-এর সাথে বলছিলাম, ওই যে রিড করার ব্যাপারটা, ঠিক আছে? এই রিড করার ব্যাপারটা হচ্ছে 102-এ বলা আছে যে আপনি যদি আপনার মৌলিক অধিকারগুলো না পান, তাহলে আপনি আপিল বিভাগে রিড করতে পারবেন, মামলা করতে পারবেন। এটার কথা কিন্তু 102-এ বলা আছে। 102-এর পরে আমরা চলে যাব হচ্ছে 108। 108 এটাও খুব ইম্পর্টেন্ট, কোর্ট অফ রেকর্ড। এই কোর্ট অফ রেকর্ড বলা হয় হচ্ছে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্টকে বলা হয় হচ্ছে কোর্ট অফ রেকর্ড। এই জিনিসটা কি বুঝছেন কেউ? সুপ্রিম কোর্টকে বলা হয় হচ্ছে কোর্ট অফ রেকর্ড। হ্যাঁ, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে, দেখেন, মনে করেন যে আপনার একটা মামলা 10 বছর আগে বা 15 বছর আগে একটা মামলা হয়েছে। এখন এই মামলা কিন্তু ধরেন 15 বছর পরে এসে রায় হইলো। তার মানে যদি 15 বছর পরে রায় হয়, এই রায়টা ধরেন আপনার বিপক্ষে চলে গেল, তাহলে আপনি কি করবেন? আবার আপিল বিভাগে যাবেন বা হাইকোর্টে যাবেন, তাই না? যখন আপনি হাইকোর্টে যাবেন, তখন আপনার ওই হাইকোর্ট যখন আবার এই মামলাটা শুরু করবে, তার কাছে কি কাগজপত্র লাগবে না যে 15 বছর কি হয়েছে না হয়েছে, সেই ডকুমেন্ট সে কোথায় পাবে? তো এই কারণে যে কোনো ডকুমেন্টস গুলো যত আগের মামলাই হোক, এমনও মামলা আছে 50 বছর পরে গিয়ে আবার বিচার শুরু হচ্ছে, মামলা শুরু হচ্ছে, হয় না এরকম ভাই? এই যে যুদ্ধাপরাধীদের বিচার করলো, তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদের বিচার করলো, 40 বছর 50 বছর পরে মামলা শুরু হয়েছে না? তার মানে তাদের যে ডকুমেন্টস গুলো, এই যে মামলা আগে হয়েছিল, ওই মামলার সকল ডকুমেন্টস সুপ্রিম কোর্টের মধ্যে রেকর্ড থাকে। তার মানে আপনি 50 বছর পরেও যদি একটা মামলা শুরু করেন, ওই রেকর্ডস গুলো কোথা থেকে নিবেন? সুপ্রিম কোর্ট থেকে। এই কারণে সুপ্রিম কোর্টকে বলা হয় হচ্ছে কোর্ট অফ রেকর্ডস। বুঝছি তো? আচ্ছা, এরপর আসেন 108-এর পরে আমরা সর্বশেষ এই অধ্যায় থেকে আরেকটা দেখবো শুধুমাত্র, সেটা হচ্ছে 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল। দেখেন, এইটাও কিন্তু প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটাও কিন্তু একটা ট্রাইব্যুনাল যারা মামলা করে, বিচার করে। কোর্ট যেমন বিচার করে, ট্রাইব্যুনালও কিন্তু বিচার করে, এরাও বিচার করে, তবে এদের জায়গা সীমিত। কোর্ট যেমন সকল নাগরিকের বিচার করে, কিন্তু এদের কাজ হচ্ছে শুধুমাত্র প্রশাসনের লোকদের বিচার করা। প্রশাসন বলতে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে,
হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা থাকে যে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আগে প্রশাসনিক ট্রাইব্যুনালের মধ্যে আবেদন করবেন। 99% এখানে নিষ্পত্তি হয়ে যায় মামলা। যদি না হয় তারপরে বলা থাকে আপনি কোর্টে যাবেন, এর আগে কোর্টে যাবেন না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা 117তে বলা আছে। আমাদের এই অধ্যায় শেষ, ষষ্ঠ অধ্যায় শেষ, আমরা সপ্তম অধ্যায় যাব, নির্বাচন কমিশন। সপ্তম অধ্যায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এখানে আছে 118 থেকে 126, 118 থেকে 126, রাইট। আচ্ছা, 118তে শুধু আমরা এখন প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা অনুচ্ছেদ করে পড়া লাগবে। ঠিক আছে, আমাদের প্রায় শেষ। দেখেন 118তে বলা আছে যে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন থাকবে। নির্বাচন কমিশন, বাংলাদেশে একটা নির্বাচন কমিশন থাকবে যেখানে একজন থাকবে প্রধান নির্বাচন কমিশনার, এছাড়া 4 জন থাকবে নির্বাচন কমিশনার। এই মোট 5 জনকে নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই 5 জনকে নিয়ে হচ্ছে একটা নির্বাচন কমিশন গঠন হবে। নির্বাচন কমিশনের কাজ কি জানেন? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনী এলাকা প্রস্তুত করা, তারপরে নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে হচ্ছে এই যে ভোটার তালিকা প্রস্তুত করা, তারপরে হচ্ছে এই যে কি বলে আইডি কার্ড ঠিক করা। বাংলাদেশে যেটা হয় যে আপনি আইডি কার্ড ঠিক করার চাইতে আবার দ্বিতীয়বার নতুন করে জন্মগ্রহণ করে আসাটা ভালো। মানে আইডি কার্ড যদি আপনি ঠিক করতে যান এটা আর ইয়া হয় না, মানে ঝামেলা যে কি পরিমাণ যে ঝামেলা পোহাইতে হয় তার চেয়ে বরং একবার নতুন করে জন্মগ্রহণ করে আসেন, এটা অনেক ভালো, সেফ। ঠিক আছে, 4 বছর চিন্তা করেন কি পরিমাণ হয়রানি কেন লাগবে ভাই, এত হয়রানি শিকার আমরা তো করছি না, তারা কম্পিউটার টাইপাররা ভুল করতেছে। আপনার হ্যাঁ, এটা সমস্যা। আচ্ছা, এবার আসেন, তাহলে এই 118তে নির্বাচন কমিশনের কথা বলা আছে। আমাদের অষ্টম অধ্যায় চলে যাব আমরা। অষ্টম অধ্যায় হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যেখানে 127 থেকে 132 পর্যন্ত, 127 থেকে 132 পর্যন্ত আছে। এর মধ্যে আমরা একটা অনুচ্ছেদই পড়বো, 127। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই 27-এ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা আছে যে বাংলাদেশে এরকম একটা কার্যালয় থাকবে যারা হচ্ছে যত হিসাব নিকাশ আছে, রাষ্ট্রের প্রজাতন্ত্রের যত হিসাব নিকাশ আছে সব এই প্রতিষ্ঠানটা করবে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ঠিক আছে, এরা এখান থেকে সব ঠিক হয়। ঠিক আছে, সব এখান থেকে। আচ্ছা, অষ্টম অধ্যায়ের পরে আমরা চলে যাব নবম অধ্যায়। নবম অধ্যায় যেখানে বলা আছে আমাদের আপনারা যেখানে পরীক্ষা দিবেন, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন, পিএসসি, সরকারি কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন, রাইট। আচ্ছা, এখানে যেটা বলা আছে এখানে হচ্ছে 133 থেকে 141 পর্যন্ত হচ্ছে সরকারি কর্ম কমিশন। এর মধ্যে আমরা পড়বো হচ্ছে 137 সরকারি কর্ম কমিশনের কথা বলা আছে যে বাংলাদেশে একটা সরকারি কর্ম কমিশন থাকবে, কর্ম কমিশন। ঠিক আছে, বাংলাদেশে একটা সরকারি কর্ম কমিশন থাকবে। তাদের কাজ কি ভাই? সরকারি কর্ম কমিশনের কাজ কি? শুধু নিয়োগ দেওয়া, লোক বাছাই করা। তাদের কাজ হচ্ছে তারা বাছাই করে করে মন্ত্রণালয়ের মধ্যে দেয়। ঠিক আছে, কোনগুলো? টিসি, কিসের টিসি? এগুলো তো বিভিন্ন প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে ইয়া করে। ঠিক আছে, ও আপনি যে মানে সরকারি চাকরির ক্ষেত্রে যে বদলি মন্ত্রণালয় করে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের এই সুযোগ আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে। কারণ এক একজনের কাজ তো এক এক মন্ত্রণালয়ের আন্ডারে, ওই মন্ত্রণালয় হচ্ছে এই ইয়াগুলো করবে আর কি, ওই আদেশগুলো তারাই দেয়। বুঝছেন তো?
আচ্ছা, এরপর আসেন তো 137 হচ্ছে সরকারি কর্ম কমিশনের কথা বলা আছে, রাইট। এরপর আসেন 137 পর আরেকটা অনুচ্ছেদ পাবো এখান থেকে 141, লাগবে না, 141 ক, 141 ক জরুরি অবস্থা। জরুরি অবস্থা, জরুরি অবস্থা বলতে কোনটা বুঝছেন? জরুরি অবস্থা বলতে বোঝাচ্ছে যে কারফিউ, যেটাকে বলি আমরা কারফিউ বা 144 ধারা, ঠিক আছে। আচ্ছা, জরুরি অবস্থা বাংলাদেশে ঘোষণা করতে পারে কে বলেন তো? রাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে যে আপনার বাইরের কোনো আক্রমণ হতে পারে অথবা অভ্যন্তরীণ কোনো গোলযোগ হবে বা শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে, এই কারণে রাষ্ট্রপতি যদি চান তাহলে উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, 144, এটা কি বলে 144 ধারা। তো এবং রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা ঘোষণা করবেন সর্বোচ্চ কতদিনের জন্য? সর্বোচ্চ কতদিন? অনলাইন থেকে আমি অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। শামসুন না সুমি, ভেরি গুড। রাষ্ট্রপতি এই যে জরুরি অবস্থা ঘোষণা করেন সর্বোচ্চ কতদিন? না, সর্বোচ্চ হচ্ছে 120 দিন, এতদিন না, না, সর্বোচ্চ 120 দিন অথবা 4 মাস। সর্বোচ্চ 4 মাসের জন্য উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তাও তো সরকার থেকে ক্ষমতা না লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কিছু করতে পারবে না, ঠিক আছে। এই কারণে বলছি যে রাষ্ট্রপতির কাজ হচ্ছে, দেখেন রাষ্ট্রপতির কাজ হচ্ছে রাষ্ট্রপতির নামে, রাষ্ট্রপতির কিন্তু কোনো পাওয়ার নেই, মেইন পাওয়ার কিন্তু প্রধানমন্ত্রীর হাতে, যাই শুধু প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর থেকে, কিন্তু সবকিছু হবে রাষ্ট্রপতির নামে, সবকিছু হবে। রাষ্ট্রপতি পাওয়ারটা কিন্তু সাংবিধানিক। হ্যাঁ, তাহলে দেখেন, মনে করেন আপনি একটা আইন পাস করবেন, কার নামে হবে? রাষ্ট্রপতির নামে। আপনি বাইরের কোন একটা দেশের সাথে ডিলিং করবেন, একটা করবেন, রাষ্ট্রপতির নামে হবে। কাউকে নিয়োগ দিবেন, কার নামে হবে? সবকিছু রাষ্ট্রপতির নামে হবে। তো পাওয়ার থাকে কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে, তাহলে সাইন দাও। ঠিক আছে। হ্যাঁ, তার কাজ হচ্ছে খালি অনুমোদন দেওয়া, ঠিক আছে, এছাড়া অন্য কোনো কাজ নাই। প্রধানমন্ত্রী যা বলবে তাই। হ্যাঁ, তো এটার আমি ভালো উদাহরণ দিই, কি জানেন? এটা আপনি বুঝতে পারবেন, আপনার ফ্যামিলির দিকে খেয়াল করেন। আপনার ফ্যামিলিতে কি হয় দেখেন, আপনাকে সবাই চিনে কার নামে? বাবার নামে না? সবাই চিনে, দূরের মানুষ সব চিনে বাবার নামে, কিন্তু আপনার ফ্যামিলির মেইন ডিসিশনটা কোথা থেকে আসে ভাই? দাদা না, মা থেকে মায়ের কাছ থেকে আসে। মেইন ডিসিশনটা কিন্তু মায়ের কাছ থেকে আসে, ঠিক আছে। তার মানে আপনি যাই কিছুই করেন, যাই কিছু করেন, মা যে ডিসিশন বলবে বাবা কিন্তু ওইটাতে ইয়ে করতে পারে না। মা আরো তো কথা বলি হ্যাঁ, জি। বলতে গেলে স্যার আর্টিসে কি বলেন? 138, এগুলো হচ্ছে 138 হচ্ছে সরকারি কর্ম কমিশনে যে নিয়োগ দিবে, আপনার সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান থাকে না, চেয়ারম্যানের নিয়োগ, তারপর হচ্ছে তার পদের মেয়াদ 38, 39, 41 পর্যন্ত এগুলাই বলা আছে। 138 বলা আছে, 138। বিসিএস এর জন্য তো আলাদা, তারা ক্যাডার ইয়া করে, কিন্তু সাংবিধানিক পোস্ট না, বিসিএস কোনো সাংবিধানিক পদ না। ওইটার জন্য সংবিধানে যেগুলো থাকবে ওগুলো সাংবিধানিক পোস্ট, বিসিএস কোনো সাংবিধানিক পোস্ট না। বিসিএস সম্পর্কে এখানে কোনো কিছু বলা নাই, কিন্তু কর্ম কমিশনে আমরা জানি যে আমাদের সিভিল সার্ভিসের জন্য 26টা ক্যাডার লাগে, এগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানের আন্ডারে, কিন্তু সংবিধানে সরাসরি তাদের সম্পর্কে বলা নাই, বুঝছেন তো। এবার আসেন, তাহলে 141 জরুরি অবস্থা কে ঘোষণা করেন ভাই? রাষ্ট্রপতি। সর্বোচ্চ কতদিন? 120 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। চাকরি কখনো যায় না সেটা তো বলা যাবে না, তাহলে তো এখন বর্তমানে কিছুদিন আগে অনেকগুলো মানুষকে ইয়ে করলো, 62 জন এসপি কে বাদ দিচ্ছে, তারপরে 300 জনের মতো এসআই কে বাদ দিচ্ছে। নিয়োগ হয়ে গেছে অলরেডি, তাদের প্রজ্ঞাপন জারি হয়ে গেছিল, তারা ট্রেনিং ও করে ফেলছিল। নিয়োগ হয়ে যাওয়া মানে কি? নিয়োগ হইলে গিয়ে ট্রেনিং করে গিয়ে 252 জন, তার আগে আবার 40-50 জনের মতো ইয়া করা হয়েছে, মানে মোট প্রায় 300 জনের উপরে, ঠিক আছে, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। ওই যে এখানে কি সমস্যা, বিশৃঙ্খলার কথা বলে বাদ দেওয়া হয়েছে। আসলে বিশৃঙ্খলা আজ পর্যন্ত কখনো শুনছেন যে বিশৃঙ্খলা কথা বলে কাউকে বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায়, তাকে শাস্তি দিতে পারবেন, কিন্তু বাদ দিতে পারবেন না। কিন্তু আসলে মেইন ইয়াটা হচ্ছে, এখানে যারা ছিল তারা আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগের ইয়া নিয়ে তারা চাকরি পেয়েছে, এই কারণে তাদেরকে, মোট কথা তারা হচ্ছে প্রশ্ন নিয়ে বা ইয়া করে সুপারিশ করে তারা হচ্ছে চাকরিতে জয়েন করেছে, তো এই কারণে তাদেরকে বাধ্য হয়েছে। মানে বিশৃঙ্খলার বা শুধু এই একটা ছোট্ট অভিযোগ দিয়ে কিন্তু কাউকে, সরকারি চাকরি পাওয়া যেমন কঠিন, ছাড়া যাওয়াও কিন্তু কঠিন। এটা আমরা শুনে আসছি না ভাই, এত সহজে সরকারি চাকরি যায় না, কিন্তু এইটার মধ্যে তাদের মধ্যে নিশ্চয়ই ঝামেলা আছে, এছাড়া তো হওয়ার কথা না। ছোট্ট একটা অভিযোগ দিয়ে তাকে একটা বাদ দিতে পারবে না।
হ্যাঁ রাইট, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক আসেন, 141 আমরা 10ম অধ্যায় চলে যাব। 10ম অধ্যায়, 10ম অধ্যায় হচ্ছে একটাই অনুচ্ছেদ আছে যেটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন, এখানে 142 নম্বর অনুচ্ছেদ, একটাই অনুচ্ছেদ আছে। তার মানে 142-এ আপনার, আমরা যে বলি যে আমাদের সংবিধানকে আমরা যে সংশোধন করার নিয়মটা, এটা 142-এ বলা আছে, সংবিধান সংশোধন। সংশোধন, আমরা জানি আমাদের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, তাই না? দুষ্পরিবর্তনীয় মানে কি? মানে পরিবর্তন করা অনেক কঠিন। এই নিয়মটা এখানে বলা আছে যে আপনি যদি চান, পরিবর্তন সহজে করা যাবে না, কিন্তু পরিবর্তন করতে পারবেন। নিয়মটা হচ্ছে যে আপনার সংসদ সদস্য যারা আছে, একই নিয়ম, মোট সংসদ সদস্য যারা আছে তাদের 2/3 ভোট লাগবে। 2/3 যদি একমত হতে পারেন তাহলে আপনি সংবিধানকে কি করতে পারবেন ভাইয়া? পরিবর্তন করতে পারবেন। একবার সহজ। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয়। হ্যাঁ ঠিক আছে, এবার আসেন আমাদের সর্বশেষ 11 অধ্যায়, যেটা 11 অধ্যায়, এটা হচ্ছে বিবিধ। বিবিধ, এখানে অনুচ্ছেদ আছে 143 থেকে 153 পর্যন্ত, 143 থেকে 153। এবং এখান থেকে আমি একটা অনুচ্ছেদ পড়াবো, সেটা হচ্ছে 148। 148 শপথ। 148-এর শপথের কথা বলা আছে যে আমাদের সংবিধানে কিছু সাংবিধানিক পোস্ট আছে যেগুলোতে অধিষ্ঠিত হলে আপনাকে শপথ নিতে হবে। যেমন আপনি মন্ত্রী হলে শপথ নিতে হবে, আপনি এমপি হলে শপথ নিতে হবে, আপনি ধরেন কি বলে প্রধান বিচারপতি হলে শপথ নিতে হবে, অন্যান্য বিচারপতি হলে, পিএসসি চেয়ারম্যান হলে শপথ নিতে হবে, আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনাকে শপথ নিতে হবে। এগুলো সব সাংবিধানিক পোস্ট। এখন সাংবিধানিক পদ কোনটা বুঝবেন? সাংবিধানিক পদ বুঝবেন হচ্ছে সংবিধানে যাদের কথা বলা আছে তারাই হচ্ছে সাংবিধানিক পোস্ট। মনে করেন সংবিধান আমরা বিচারপতির কথা শুনছি না, তাহলে এটা সাংবিধানিক পদ, এই প্রতিষ্ঠানটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা নির্বাচন কমিশনের কথা শুনছি না, তারপর নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আর নির্বাচন কমিশনার যারা আছে তারা সাংবিধানিক পোস্ট, এটা হচ্ছে সাংবিধানিক পোস্ট। আমরা এমপিদের কথা পড়ছি না, এখানে সংসদ সদস্য এমপি যারা, তার মানে এটা সাংবিধানিক পোস্ট। জাতীয় সংসদ এটা সাংবিধানিক পদ প্রতিষ্ঠান। তারপরে মহা হিসাব নিরীক্ষক, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন যা আছে এগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং এখানে যারা কাজ করে সবগুলো হচ্ছে সাংবিধানিক পোস্ট। এবং এই পোস্ট গুলোতে অধিষ্ঠিত হলে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে শপথ পাঠ করতে হবে। ঠিক আছে, আপনাকে শপথ পাঠ করতে হবে। ক্লাসের সংখ্যা নির্দিষ্ট না ভাইয়া, আমাদের ক্লাস প্রত্যেক মাসে 2-1 দিন করে থাকে। আমার মনে হয় আজকে আপনাদের সাথে আমাদের দেখা শেষ ইনশাল্লাহ এই মাসের জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের 148-এ। এখন এই যে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে শপথ পাঠ করে, কে কাকে শপথ পাঠ করে, এটা থেকে একটা কোশ্চেন আসে। তো আমরা এটা একটু শেষ করে নিই। একটা লিখবেন, কে কাকে শপথ পড়ান, কে কাকে শপথ পড়ান। আসেন এবার আমরা দেখি একটু, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা দেখেন, আমরা প্রথমে দেখি রাষ্ট্রপতি কাকে শপথ পড়ান। রাষ্ট্রপতি কাকে শপথ পড়ান? মনে রাখবেন রাষ্ট্রপতি হচ্ছে সকল মন্ত্রীকে শপথ পড়ান। সকল মন্ত্রী, সেটা হতে পারে প্রধানমন্ত্রী, সেটা হতে পারে উপমন্ত্রী, হতে পারে টেকনোক্রেট মন্ত্রী, যত মন্ত্রী আছে সকল মন্ত্রীকে শপথ পড়াবে রাষ্ট্রপতি। ঠিক আছে, এই কারণে লিখছি সকল মন্ত্রী, আমি কিন্তু আলাদা করে প্রধানমন্ত্রী লিখলাম না, যত মন্ত্রী আছে। এরপরে উনি স্পিকারকে শপথ পড়াবেন, স্পিকারকে শপথ পড়াবেন। উনি ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন, ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন, প্রধান বিচারপতি, প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন। এরপর আসেন আমরা যদি দেখি আমাদের স্পিকার কাকে শপথ পড়ান। স্পিকার হচ্ছে রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন, আর এমপিদেরকে শপথ পড়াবেন, এমপি বা সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন। ঠিক আছে, মানে প্রথমে দেখেন যখন আপনি এমপি হবেন
তখন আপনি স্পিকারের কাছ থেকে শপথ নেবেন। এরপর যখন আপনি আবার মন্ত্রী হবেন তখন কার কাছ থেকে শপথ নিতে হবে? রাষ্ট্রপতির কাছ থেকে। ঠিক আছে, এরপর আসেন আমরা যদি দেখি আমাদের প্রধানমন্ত্রী কাকে শপথ পড়ান? প্রধানমন্ত্রী হচ্ছে মেয়রদেরকে শপথ পড়ান, মেয়র। আর জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান, চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, এটা জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ না কিন্তু। হ্যাঁ, এরপর আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ডিসি পড়ায় শপথ, আর ইউনিয়ন পরিষদের সদস্য যারা মেম্বার তাদেরকে ইউএনও পড়ায়, ইউএনও শপথ পড়ায়। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন প্রধানমন্ত্রী পরে আমরা যদি দেখি প্রধান বিচারপতি কাকে শপথ পড়ান? প্রধান বিচারপতি, বিচারপতি মনে রাখবেন উনি হচ্ছে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি আছেন আরো, তাদেরকে শপথ পড়ান। তার মানে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, বিচারপতি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদেরকে শপথ পড়ান। এছাড়া উনি হচ্ছে এই নির্বাচন কমিশনারকে শপথ পড়ান। নির্বাচন কমিশনার কয়জন ভাই? নির্বাচন কমিশনার 5 জন, এই 5 জনকে শপথ পড়ান। তারপরে উনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে শপথ পড়ান। মহা হিসাব নিরীক্ষক, নিরীক্ষক ও নিয়ন্ত্রককে শপথ পড়ান। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রককে শপথ পড়ান। আচ্ছা 1765 থেকে 1947 কোন স্যার নিয়েছিল? আমি কি নিয়েছিলাম? ও কে নিয়েছিল এটা? একজন বলছে এই ক্লাসটা আপনি নিলে ভালো হয়। এটা কে নিয়েছিল ক্লাসটা? কোন স্যার? খাইসার নিয়েছিল না? আচ্ছা আপনারা ইয়া করেন, ওনাদেরকে রিকোয়েস্ট করেন, যদি দেয় আমি নিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রককে শপথ পড়ায় হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। এছাড়া পিএসসির চেয়ারম্যান, পিএসসির চেয়ারম্যান ও সদস্যদেরকে শপথ পড়ান। পিএসসির চেয়ারম্যান এবং সদস্যদেরকে শপথ পড়ান হচ্ছে আমাদের এই প্রধান বিচারপতি। আমাদের মোটামুটি অনুচ্ছেদ শেষ। আমাদের আরেকটা টপিক বাকি আছে, সংবিধানের সংশোধন। আর তফসিল গুলোর মধ্যে আমি একটু বলে দিই, তফসিল জিনিসটা কি বুঝছেন? তফসিল, আমাদের তফসিল আছে কয়টা ভাইয়া? 7টা তফসিল আছে, তাই না? তফসিল মানে হচ্ছে ডিটেল, ব্যাখ্যা, বিস্তারিত। দেখেন আমাদের যে 153টা অনুচ্ছেদ আছে, এই 153টা অনুচ্ছেদে কিছু কিছু জায়গায় ডিটেল বর্ণনা দরকার ছিল, যেটা করা যায় না ওইখানে। ওগুলো আলাদা করে 7 জায়গায় বর্ণনা করে ডিটেল করে লেখা হয়েছে, ওগুলাকে বলি কি আমরা তফসিল। একটা বাস্তব উদাহরণ দেই, বাস্তব উদাহরণ হচ্ছে এটা। দেখেন আমি শপথের কথা কোন অনুচ্ছেদে পড়াইছি? 148 না ভাই? 148-এ শুধু বলা আছে যে সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলে শপথ নিতে হবে, কিন্তু এই যে কে কাকে শপথ পড়াবে এইটা কিন্তু ব্যাখ্যা ওইখানে নেই। এই ব্যাখ্যাটা আমি 3য় তফসিল থেকে নিয়েছি। কত তফসিল থেকে ভাই? 3য় তফসিলে এই শপথের কথা, এই যে চার্ট আমি এটা নিয়েছি 3য় তফসিল থেকে, বুঝছেন তো? তার মানে আমাদের যে 7টা তফসিল আছে মনে রাখবেন, এর মধ্যে এতদিন 5, 6 এবং 7 এই 3টা সবচেয়ে বেশি আসতো। এখন আপনার 5ও লাগবে না, আপনার 6ও লাগবে না, শুধু 7টা একটু দেখবেন। 7 নম্বরের যেটা মুজিবনগর সরকারের জারিকৃত যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা আপনি এটা বলবেন না। আর 3য় তফসিল তো বললাম 3 নম্বর, তাহলে আমাদের এই দুইটা যেহেতু বাদ, আর এক থেকে দেখেন। আচ্ছা আমি যদি মনে করেন 1, 2, 3, 4 এই 5, 6, 7 এই 7টা, তো এই 2 নাম্বারও বাদ। 2 নাম্বারও বাদ কেন? কারণ 2 নাম্বার এখনের সাথে সংগতিপূর্ণ না। 2 নাম্বারে উপরাষ্ট্রপতি নির্বাচন আগে আমরা করতাম, এখন আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচন হয় না, তার মানে এটাও কিন্তু বাদ। তার মানে আপনি পড়বেন কোনটা কোনটা? আপনি এই 1, 3, 4 এবং 7 এইগুলো আপনি পড়লে হবে। ঠিক আছে, জি জি। আচ্ছা আমি একটু তাহলে তফসিল গুলো বলে দিই তাহলে একটু। আচ্ছা একটু বলে দিচ্ছি আমি। আচ্ছা আসেন তফসিল। তফসিল 1 নাম্বার হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও
কার্যকর আইন। অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, এটার মানেটা হচ্ছে দেখেন, আমরা মনে করেন যে এমন কিছু আইন আছে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য, এমন কিছু রাষ্ট্র পরিচালনার জন্য তো সরকার সবসময় আইন তৈরি করে। এখন এমন কিছু আইন আছে যেগুলো আপনার দেখা গেছে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ারও আগে থেকে চলছে। মনে করেন আমি বলি যে বাংলাদেশ ব্যাংক যে চলে কোন আইনে চলে জানেন? বাংলাদেশ ব্যাংক কোন আইনে চলে? বাংলাদেশের যে পুলিশ সিস্টেম ওটা কোন আইনে চলে? বাংলাদেশের পুলিশ সিস্টেম চলে ওই লর্ড ক্যানিং ইংরেজি লর্ড 1861 সালে যে আইন তৈরি করছে পুলিশ সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী কিন্তু চলতেছে। তার মানে যদি আপনি এই তফসিলটা না থাকতো, আপনি কিন্তু ওই আইন বাদ দেওয়া লাগতো। তার মানে আপনি যদি কোনো আইন রাষ্ট্রের প্রয়োজনে আগের আইনও যদি নেওয়া লাগে আপনি সেটা নিতে পারবেন। এখানে বলা হচ্ছে যত বিধানই থাকুক আপনি কোনো আইনকে যদি কার্যকর করা লাগে আপনি করতে পারবেন, আগে থেকেও আইন কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। বুঝছেন তো? এটাকে বলা হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। এটা হচ্ছে 1 নাম্বার। একের পরে আমরা 3 নাম্বার তো আমরা অলরেডি দেখেছি। 3 নাম্বার হচ্ছে কি? শপথ। 3 নাম্বার তফসিলের বিষয়বস্তু হচ্ছে শপথের কথা বলা আছে। ঠিক আছে, 3 নাম্বার তফসিলের বিষয়বস্তু হচ্ছে শপথ। হ্যাঁ, এই যে শপথগুলো যে 4টা পড়াইলাম এটা হচ্ছে 3 নাম্বারে বলা আছে। 3-এর পরে আমরা চলে যাব 4 নাম্বার। 4-এ যেটা বলা আছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী মানে জরুরি অবস্থায় দেশে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন আপনি রাষ্ট্রপতি যে চাইলে যে স্পেশালি অর্ডার করে আইন তৈরি করতে পারে, উনি যে কোনো সময় যে কোনো আইন তৈরি করতে পারে জরুরি অবস্থায়। এগুলোর কথা বলা আছে হচ্ছে আমাদের 4 নাম্বার তফসিল। 4-এর পরে আমরা 5, 6 তো বাদ, আর 7 তো বললাম আমরা। 7 নাম্বার কি ভাই? মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। হ্যাঁ, মুজিবনগরের নাম শুনেছি না? আমাদের বাংলাদেশের প্রথম যে সরকার। ঠিক আছে জি, এই কারণে বলছি এখান থেকে আসার সম্ভাবনা এখন খুব একটা নেই। জি, এটা বুঝেন নাই, কারণ আমি এক্সট্রা বলতে গেলে আবার স্টুডেন্ট একটা ব্যয় হয়। আচ্ছা, লাস্টে আপনাদের আমি আলাদা বলি এটা, ঠিক আছে? ক্লাসটা আগে শেষ করি। আচ্ছা, আমি এটা শেষ, এটা তাহলে শেষে বলি, একটু শেষ করে এটা। আচ্ছা, আমাদের একটা টপিক বাকি আছে। অনেকেই বলছে স্যার ক্লাস শেষ করেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সংশোধনী গুলো, আমাদের সংশোধনী গুলো বাকি আছে। সংশোধনী আচ্ছা, সংশোধনী আমাদের এখানে আমরা এ পর্যন্ত সংশোধন করেছি কয়বার ভাইয়া? 17 বার করেছিস। 17 বারের মধ্যে সবগুলা কিন্তু পড়তে হবে না, ঠিক আছে? আমরা প্রথমে 5টা সিরিয়ালে পড়বো। আমি একটু দেখাই। প্রথম 1, 2, 3, 4, 5, প্রথম 5টা পড়বো। এবার 8 পড়বো, 12 পড়বো, 13 পড়বো, 15 পড়বো, শেষ। 17 বার। এর মধ্যে আমরা এগুলাই পড়বো, ঠিক আছে? আসেন আমরা যদি, আচ্ছা ইনশাল্লাহ যদি আপনারা বলেন ওনাদেরকে, যদি 165 থেকে 1947 পর্যন্ত ক্লাস নেওয়া লাগে আমি নিয়ে দিব, তবে আমাকে তো এখান থেকে করতে হবে, বুঝছেন? আচ্ছা, এবার আসেন। তো যেটা বলছিলাম, আমাদের প্রথম সংশোধনী, মনে রাখবেন সংশোধনীর বিষয়বস্তুগুলো ইম্পর্টেন্ট, তারিখ ইম্পর্টেন্ট না, শুধু বিষয়বস্তু, ঠিক আছে? প্রথম সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। হ্যাঁ, যুদ্ধাপরাধীদের এই বিচার করার জন্যই আমরা প্রথম সংশোধনী নিয়ে আসি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম সংশোধনী। 93,000। আচ্ছা, একটা জিনিস কি, আপনার যারা ইন্টারন্যাশনাল আইনে যারা এই যে যুদ্ধ করার পরে দেখা গেছে যে যারা আপনার, যেমন তারা আমাদের কাছে পরাজিত হলো, এখন তাদেরকে কিন্তু আপনি চাইলেও তাদেরকে কিন্তু মেরে ফেলতে পারবেন না। এটা একটা নিয়ম আছে, ইন্টারন্যাশনাল একটা নিয়ম আছে যে আপনি চাইলেই তাদেরকে করতে পারবেন না। এখন আমরা দেশ স্বাধীন হওয়ার পরে
তারা যে আমাদের সাথে অপরাধ করছে, আমাদের বাঙালিও তো অপরাধ করছে, এই সবাই তো যুদ্ধ অপরাধ করছে, তো তাদেরকে বিচার করার জন্য আমরা এই সংশোধনীটা আনা দরকার ছিল। এই কারণে আমরা প্রথম সংশোধনীটা নিয়ে আসি। তো সাধারণ ক্ষমা করে আছে, এরপরে আবার পুনরায় বিচার করে যারা নেই তখন করে আচ্ছা, যাই হোক, এরপর আসেন দ্বিতীয় সংশোধনী। আসেন দ্বিতীয় সংশোধনী। আমাদের দ্বিতীয় সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা। আচ্ছা, জরুরি অবস্থা ঘোষণা করে কে যেন? কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 141 ক, তাই না? তাহলে এই যে জরুরি অবস্থা, এই যে দ্বিতীয় সংশোধনীটা এনেছি আমরা, আগে কিন্তু জরুরি অবস্থা কতদিনের জন্য ঘোষণা করতে পারেন? এই 120 দিন, দিনটা নির্দিষ্ট করার জন্য আমরা হচ্ছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে, এটা নির্দিষ্ট করার জন্য এই সংশোধনীটা নিয়ে আসছে। ঠিক আছে, এরপরে তৃতীয় সংশোধনী। তৃতীয় সংশোধনী হচ্ছে বেরু বাড়িকে। তৃতীয় সংশোধনী হচ্ছে বেরু বাড়িকে ভারতের নিকট। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি তো অনেকে লেখা বুঝতে মনে হয় সমস্যা হচ্ছে। স্যার শোনা যাচ্ছে কম না? শোনা যাচ্ছে কম কেন ভাইয়া? আচ্ছা, একজন বলছে 4 নাম্বারটা একবার বলেন। 4 নাম্বার কি? ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হচ্ছে 4। ঠিক আছে ভাইয়া, 4 নম্বর হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। বেরু বাড়িকে ভারতের নিকট হস্তান্তর। আচ্ছা, এটা ডিটেলস আমি একটু বলবো এখন। দেখেন, বেরু বাড়িকে ভারতের নিকট হস্তান্তর করার জন্য আমরা তৃতীয় সংশোধনীটা নিয়ে আসছি। এই বঙ্গবন্ধু তার জীবদ্দশার 4টা সংশোধনী, প্রথম 4টা উনি করেছিলেন। দেখেন, বেরুবাড়ির ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন বেরুবাড়ি হচ্ছে পঞ্চগড় জেলার একটা উপজেলা বেরুবাড়ি। ঠিক আছে, আমরা ভারতের সাথে প্রথম যে স্থলসীমানার চুক্তি করি সেটা হচ্ছে 1974 সালে 16 মে। 1974 সালের 16 মে আমাদের প্রথম স্থলসীমানার চুক্তি। এবং এই চুক্তির বিষয়বস্তুটা কি ছিল জানেন? বিষয়বস্তুটা ছিল যে আমরা হচ্ছে এই বেরুবাড়িকে ভারতকে দিয়ে দিব, আর বিনিময়ে ভারত আমাদেরকে কি দিবে জানেন? ওই যে 3 বিঘা আছে লালমনিরহাটে, 3 বিঘা একটা জায়গা আছে, 3 বিঘা করিডোর। তার মানে না না না, আমাদের চুক্তির বিষয়বস্তুটা ছিল আমরা বেরুবাড়িকে ভারতের নিকট দিব, আর ভারত কি করবে? ওই 3 বিঘা করিডোর আমাদেরকে দিবে। চুক্তির বিষয়বস্তু ছিল এটা। তো এটা করার পরে, চুক্তিটা করার পরে রিটেন ডকুমেন্ট দিয়ে দিতে হবে, কিন্তু করার পরে আমরা খুশিতে গদগদ হয়ে আমরা কি করলাম? সাথে সাথে সংশোধনী নিয়ে এসে তাদেরকে বেরুবাড়ি দিয়ে দিলাম। কিন্তু তারা কি করছে জানেন? তারা কিন্তু এই যে 3 বিঘা করিডোর আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। শেষ পর্যন্ত 2012 সালে জনগণের চাপের কারণে তারা বাংলাদেশ সরকারের কাছে লিজ দেয়, এই বেরুবাড়িটা লিজ দেয়। মানে মালিকানা তাদেরই থাকবে, আমরা ব্যবহার করবো শুধু। কিন্তু তারা কিন্তু মালিকানা আমাদেরকে এখনো দেয় নাই। তো এই যে আমরা এসে পার্শ্ববর্তী দেশ, আমরা তো তাদেরকে অনেক রেসপেক্ট করে, অনেক আমাদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল না। হ্যাঁ, কিন্তু তারপরও একটা জিনিস কি দেখেন, তারা তো এই চুক্তি মানে নেই। চুক্তি যেহেতু করছে, তাহলে আমরা দিয়ে দিচ্ছি, মানে কি তারা দিয়ে দেওয়ার কথা না? সব আছে না, চুক্তি মানে কি সবই তো আছে, করা যায়। কিন্তু একটা দেশ না দিলে আপনি কি করবেন? তারা কি মানে চুক্তি? আমাদের তাদের সাথে আমরা পানি বন্ধ চুক্তি করছি, তারা মানছে? তাদের সাথে আমরা পানি বন্ধ চুক্তি করছি না? তারা কি এগুলা মানে না তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার আসেন তাহলে তৃতীয় সংশোধনী পরে চতুর্থ। আচ্ছা, এটা একটু ভালো করে বোঝেন। চতুর্থ সংশোধনী, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় এই সংশোধনীটা আনার পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন, এবং বলা হয়ে থাকে এই সংশোধনীতে ওনার জীবনের শেষ ভুল। ঠিক আছে, এটা কারণে অত হত্যা করা হয়েছে ওনাকে। উনি যেটা করেছেন, উনি দেখেন বাকশাল গঠন করেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল। এই চতুর্থ সংশোধনীতেই উনি বহুদলীয় রাজনীতি নিষিদ্ধ করেন। দেখেন, বহুদলীয় রাজনীতি নিষিদ্ধ করেন, বহুদলীয় রাজনীতি নিষিদ্ধ করেন। তার মানে খেয়াল করে দেখেন তো, বহুদলীয় আমাদের বর্তমানে বাংলাদেশে 43টা রাজনৈতিক দল আছে।
নিবন্ধিত, সবাই রাজনীতি করতে পারে। উনি বলছে বাকশাল ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না, তার সব দল থাকতে হবে ওনার পক্ষে, ওনার বিপক্ষে কোনো দল থাকা যাবে না। এই কাজটা করেছিলেন উনি, এবং এটা করে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। আচ্ছা যাই হোক, ওইটা না বলি। এরপর থেকে উনি আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করে। রাষ্ট্রপতি শাসিত, ওই আবার নিজেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করে। এটা হচ্ছে চতুর্থ সংশোধনী, ঠিক আছে? চতুর্থ সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে এগুলো। এরপর আসেন পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী, হ্যাঁ, পঞ্চম সংশোধনীতে আমরা যেটা করি সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে, জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ। দেখেন, আমরা সংবিধানের অনুচ্ছেদে সরাসরি হাত দিলাম, পরিবর্তন করলাম। আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ, সেই জায়গায় আমরা কি করলাম? বাংলাদেশি জাতীয়তাবাদ, ঠিক আছে? এটাকে ইংলিশে বলা হয় ডিস্টরশন, ইংলিশে বলা হয় ডিস্টর্ট করা, বিকৃতি করা। তাহলে এই কারণে আমাদের এই পঞ্চম সংশোধনীকে কি বলা হয় জানেন? ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন, ফার্স্ট ডিস্টরশন, ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন, ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, আচ্ছা, তো এটা ছিল আমাদের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু। আরেকটা কাজ করেছে, এই পঞ্চম সংশোধনীতে আমরা সংবিধানের শুরুতে বিসমিল্লাহ সংযোজন করি। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সংযোজন করি, পঞ্চম সংশোধনী। এরপর আসেন পঞ্চমের পর অষ্টম, অষ্টম সংশোধনী। অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। অষ্টমটা খুবই ইম্পর্টেন্ট, অষ্টম থেকে খুবই পরীক্ষা কোশ্চেন আসে। রাষ্ট্রধর্ম ইসলাম, এটা করে কে জানেন? এরশাদ থাকতে। তারপরে আমরা আগে ঢাকা লিখতাম এভাবে, DACCA, সেখান থেকে ঢাকা করি। তারপরে আমরা আগে বাংলা লিখতাম এভাবে, BENGALI, বেঙ্গলি, সেখান থেকে আমরা এখন লিখি বাংলা, ঠিক আছে? এগুলো অষ্টম সংশোধনীতে করা হয়। অষ্টম সংশোধনীর পরে আমরা চলে যাব দ্বাদশ সংশোধনী। ওইটা তো পরে সংশোধনী আনার পরে অনুচ্ছেদ ইয়া করা হয়েছে। 2 ক না দেখলেন না, পরে যুক্ত করা হয়েছে, বুঝছেন তো? দ্বাদশ, দ্বাদশ সংশোধনী লিখবেন চতুর্থ সংশোধনীর বিপরীত। চতুর্থ সংশোধনের, দেখেন ওই যে রাষ্ট্র বঙ্গবন্ধু যা করেছেন তার উল্টাটা আসবেন এবার। উনি বহুদলীয় রাজনীতি নিষিদ্ধ করছিলেন, কিন্তু এখন আমরা কি বহুদলীয় রাজনীতি করি না? এই যে এটার মাধ্যমে আবার ফিরে আসছি। উনি রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করছিল, এখন কি রাষ্ট্রপতি শাসিত আছে? আবার সংসদীয় সরকারে আমরা ফিরে আসছি, ঠিক আছে? তো দ্বাদশ সংশোধনী হচ্ছে ঠিক চতুর্থ সংশোধনীর বিপরীত, এই কারণে লিখে দিলাম না আমি আগে, ঠিক আছে? চতুর্থ সংশোধনীর বিপরীত হচ্ছে দ্বাদশ। 13 নম্বর সংশোধনী, এটা 3 স্টার, 3 স্টার। 8 এবং 13 দুইটাতে 3 স্টার হবে। 13 নম্বর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। এবং সর্বশেষ আমাদের 15 নম্বর সংশোধনীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার 13 আর 15 নম্বর হচ্ছে 2011, আর 13 হচ্ছে 2004। 2004 সালে 13তম সংশোধনী, আর 2011 সালে 15তম সংশোধনী। এগুলো সব, এটা হচ্ছে আওয়ামী লীগের সময় 15তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার বাতিল।
একজন করছে এইটা হবে, আরেকজন করছে এইটা হবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো চলতেই থাকবে, এই সার্কাস চলতেই থাকবে বাংলাদেশে যতদিন ইয়া চলবে। শেষ, আমাদের সংবিধান শেষ। ঠিক আছে, গণতন্ত্র পতন হইছে ইয়ার কারণে, বাকশালের কারণে। হাসিনার পতন হলো কি কারণে? এটা আপনারা বলেন ভাই, এটা নিয়ে আমি না বলি কিছু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে। অনলাইনে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ হ্যাঁ, শেষ করি, এটাকে শেষ করে নেই। ঠিক আছে, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছেন জানি, শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, তাই না? এটা হয়েছে হচ্ছে 1997 সালে 2রা ডিসেম্বর, তাই না? আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে একটু 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 একটা মিনিট সময় দেন আমাকে, একটা মিনিট। সেটা হচ্ছে দেখেন যে 1997 সালে, দেখেন 1997 সালে বা এই আমাদের যে উপজাতিরা আছে, উপজাতিরা আমাদের যুদ্ধের পর থেকে 71 সালের পর থেকে তারা বাঙালির শাসন তারা মানছিল না। তারা চাচ্ছিল যে তারা ওই যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী ওইখানে নিয়োগ দেওয়া হচ্ছিল, তো এই জিনিসগুলো তারা চাচ্ছিল যে তাদের জন্য আলাদা করে তাদের নিজস্ব বাহিনী থাকবে। তো এই কারণে তারা সবসময় বিভিন্ন সময় তারা নিজেদের লাঠিয়াল বাহিনী গড়ে তুলছে, সশস্ত্র বাহিনী, তাদের অস্ত্র আছে। তারা বাঙালিদের সাথে বিভিন্ন সময় ঝামেলা করত। আমাদের যে কিছুদিন আগে একটা ছেলে মারা গেল না সেনাবাহিনীর, এই ঘটনা আরো আগে অনেকবার ঘটেছে। যখনই বাংলাদেশ সরকার এখানে সেনা মোতায়েন করে, হ্যাঁ, এই কারণে দেখেন এই জিনিসটা নিষ্পত্তি করার জন্যই আমাদের ওই 57 এর আগে এরশাদও চেয়েছিল, আমাদের জিয়াউর রহমান সাহেবও চেয়েছিল তাদের সাথে ঝামেলাটা মিটমাট করার জন্য, কিন্তু তারা মানে নাই। পরবর্তীতে আমাদের সেখানে শেখ হাসিনা আসলেন 97 সালে, 96 সালে ক্ষমতায় আসলেন, পরে তাদের সাথে একটা চুক্তি করলেন এবং চুক্তিতে 48টা বিষয় আমরা মানছি। তাদের 48টা বিষয়, তাদেরকে আমরা মন্ত্রণালয় বানাই দিছি, তাদের জন্য আঞ্চলিক পরিষদ গঠন করে দিছি, আর তাদেরকে আমরা হচ্ছে আপনার স্কুল কলেজে তাদের জন্য কোটার ব্যবস্থা করছি, এরপরে হচ্ছে চাকরিতে তাদের জন্য কোটার ব্যবস্থা করছি। এইভাবে তাদের 48টা বিষয় আমরা মেনে হচ্ছে এই চুক্তিটা করছি। এটাই হচ্ছে শান্তি চুক্তি। এটা করার ফলে তারা ঠান্ডা হয়েছে। এর আগে তারা খুবই উগ্র ছিল, এখন তো উস্কানি, এখন তো মনে করেন যে বিভিন্ন ইয়া থেকে আসছে। জি জি, সব উপজাতি বলতে, হ্যাঁ হ্যাঁ, এখানে সব উপজাতিদের পক্ষ থেকে, পার্বত্য অঞ্চল, এটা পুরো পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে সবাই। ওয়ালাইকুম আসসালাম।